বাকিদেরকে অ্যাড হতে বলেন, কারণ আমরা আজকে আমাদের ফার্স্ট এক্সপেরিমেন্টটা শুরু করব এই CE 212 কোর্সের। ঠিক আছে? তো আমরা তাহলে শুরু করে দেই। বাকি দুজন এর মধ্যে জয়েন করে ফেলুক। আচ্ছা, এখন হচ্ছে আমাদের ফার্স্ট এক্সপেরিমেন্টটা কি? ফার্স্ট এক্সপেরিমেন্টটা হচ্ছে হার্ডনেস টেস্ট। ঠিক আছে? তো আমরা হার্ডনেস টেস্টে চলে যাই। এই যে, আমাদের এক্সপেরিমেন্ট নাম্বারটা কি দেওয়া আছে? এক্সপেরিমেন্ট নেম হচ্ছে হার্ডনেস টেস্ট অফ মেটাল স্পেসিমেন। আমরা এই যে ইনস্ট্রুমেন্টটা দেখতে পাচ্ছেন, এই ইনস্ট্রুমেন্টটা ইউজ করে আমরা হার্ডনেস টেস্ট করব। ইনস্ট্রুমেন্টটার নাম কি? রকওয়েল হার্ডনেস টেস্টার। এই যে এখানে দেওয়া আছে, এটা আমাদের ল্যাবেরই মেশিন, রকওয়েল হার্ডনেস টেস্টার। এই মেশিনটা ইউজ করে আমরা এখন হার্ডনেস টেস্ট কিভাবে কন্ডাক্ট করতে হয় সবকিছু আমি আপনাদের এখন ডেসক্রাইব করব। আচ্ছা, আমি ফার্স্টে আপনাদের ডেসক্রিপশন একটা দেই, ওভারভিউ। এরপরে হচ্ছে আমাদের ল্যাবে গিয়ে আমরা এই টেস্টটা যে কিভাবে কন্ডাক্ট করেছি সবকিছু আপনাদের ভিডিও সহকারে দেখানো হবে। এই টেস্টটা নিয়ে আপনাদের প্যানিক হওয়ার মতো কিছু নাই। কারণ আপনারা যদি ল্যাবেও করতেন, দেখা যেত যে আপনার স্পেসিমেনটা খালি হচ্ছে বসিয়ে দিতেন ওই মেশিনের মধ্যে। মেশিনে কোথায়? মেশিনে ঠিক এই জায়গাটায় স্পেসিমেনটা সেট করে দিতেন। এরপরে হচ্ছে মেশিনে একটা রিডিং দেখাতো। এই যে এখানে যে স্ক্রিনটা দেখা যাচ্ছে, এই স্ক্রিনে একটা রিডিং দেখাতো। জাস্ট ওই রিডিংটা নিতেন, আর কিছুই না। ঠিক আছে? আপনারা দাঁড়ায়, দাঁড়ায় দেখতেন। আর কিছুই করতেন না। আপনাদের কিছুই করা লাগতো না। ঠিক আছে? সো এজন্য প্যানিক হওয়ার কিছু নাই যে আপনারা মানে আ এক্সপেরিমেন্ট দেখে, দেখে করতে পারতেছেন না। আমি আপনাদের মানে আমাদের যে ল্যাব আছে সেই ল্যাবের ভিডিওটাও আপনাদেরকে প্রোভাইড করে দিব। সো প্যানিক হওয়ার কিছু নাই। আমরা শুরু করি। আচ্ছা। টেস্টের নাম দেখেই আমরা বুঝতে পারতেছি আমাদের টেস্টের অবজেক্টিভ কি? কি অবজেক্টিভ? আমরা হচ্ছে হার্ডনেস বের করব। ঠিক আছে? ডিটারমাইন দ্যা হার্ডনেস অফ এ গিভেন স্পেসিমেন ইউজিং দ্যা রকওয়েল হার্ডনেস টেস্টিং মেশিন। কারণ আমাদের যে মেশিনটা আছে সেটা হচ্ছে রকওয়েল হার্ডনেস টেস্টিং মেশিন। সেই মেশিন দিয়ে আমরা প্রত্যেকটা স্পেসিমেনের জন্য হার্ডনেস বের করব। ঠিক আছে? আর একই সাথে আমরা হার্ডনেস এর সাথে, সাথে আমরা কি পেয়ে যাব? আমরা হচ্ছে ফেইলিউর প্যাটার্ন অফ আ ডিফারেন্ট মেটালস। একেকটা মেটালের জন্য একেক রকম ফেইলিউর প্যাটার্ন, সেই জিনিসটাও আমরা দেখতে পারব। আচ্ছা, এখন আমরা কি, কি রেফারেন্স ফলো করব? এই যে হার্ডনেস টেস্ট করব, এই টেস্টের জন্য আমরা আসলে কি, কি রেফারেন্স গুলা ফলো করব? আমরা এখানে কয়েকটা রেফারেন্স দেওয়া আছে। আমরা এগুলো সবগুলোই হচ্ছে ASTM এর রেফারেন্স। এই সবগুলো রেফারেন্স ফলো করব। এই ASTM E8 এই রেফারেন্সটা আমরা ফলো করব কিসের জন্য? মেটালিক ম্যাটেরিয়ালস যদি আমাদের স্পেসিমেনটা যদি মেটালিক ম্যাটেরিয়ালস হয়, দেন আমরা এই স্ট্যান্ডার্ডটা ফলো করব। ঠিক আছে? এরপরে E370 এটাও ফলো করব যদি আমাদের স্পেসিমেন আমরা যেটা নিচ্ছি সেটা যদি স্টিল প্রোডাক্ট হয়। ঠিক আছে? এরপরে আসতেছি, আমরা যে স্পেসিমেনটা নিয়ে টেস্ট করব সেটা যদি একটা আয়রন কাস্টিং হয় সেটা আমরা A48 সেকশনের ASTM এর A48 সেকশনে যে রেফারেন্সটা দেওয়া থাকবে সেইগুলা ফলো করব। আর হচ্ছে আমরা রকওয়েল হার্ডনেস অফ মেটালিক ম্যাটেরিয়াল থাকলে সেটা হচ্ছে আমরা ASTM E18 এ যাব। আচ্ছা, এখন হচ্ছে সিগনিফিক্যান্স। আচ্ছা, this experiment provides fundamental knowledge on hardness of materials, hardness test procedure and hardness testing type, hardness testing machine, hardness of different metal specimen, failure pattern। আচ্ছা, এই জিনিসটা আমি আপনাদের একটু আগেই ডেসক্রাইব করেছি। এই টেস্ট দিয়ে আসলে আমরা কি পাবো? আমরা কি হার্ডনেস টেস্ট করতেছি না? সো আমরা একটা ম্যাটেরিয়াল হার্ডনেস সম্পর্কে জানতে পারবো। তারপর কি পাবো? আমরা যে হার্ডনেস টেস্টিং এর যে মেশিনটা, আমরা কোন মেশিনটা ইউস করতেছি? হার্ডনেস টেস্টিং মেশিনটা আমরা কোন মেশিন ইউস করতেছি? আমরা রকওয়েল হার্ডনেস টেস্টিং মেশিন ইউস করতেছি। সেই মেশিনটা সম্পর্কে একটা ধারণা পাবো। আর হচ্ছে আমরা বিভিন্ন রকমের ফেইলিউর প্যাটার্ন, বিভিন্ন রকমের স্পেসিমেন এর জন্য বিভিন্ন রকমের ফেইলিউর প্যাটার্ন গুলো সম্পর্কে আমরা একটু জানতে পারবো। আচ্ছা, অ্যাপারেটাস সেম আমরা কি ইউস করতেছি? আমি একটু আগে দেখিয়েছি আমাদের ল্যাবের মেশিনটা যেটার নাম ছিল রকওয়েল হার্ডনেস টেস্টিং মেশিন। ঠিক আছে? আচ্ছা, এরপরে আসতেছি আ স্পেসিমেন। আচ্ছা, এখানে কয়েকটা টাইপের আমরা স্পেসিমেন নিয়েছি। একটা হচ্ছে মাইল্ড স্টিল, যেটাকে আমরা এমএস দিয়ে প্রকাশ করতেছি। ব্রেসটা কি জানেন? স্যার কাঁসা। আ হ্যাঁ, কাঁসা বা পিতল ওরকম টাইপের কিছু একটা। আচ্ছা, আয়রন এটা তো জানি, কাস্ট আয়রন, অ্যালুমিনিয়ামও চিনি। তারপর হাই স্ট্রেংথ স্টিল যেটাকে আমরা HSS দিয়ে প্রকাশ করতেছি। এই সবগুলো বাকি সবগুলোই জানি। ঠিক আছে? এরপরে এখন দেখেন আমরা হার্ডনেস সম্পর্কে আমরা কিছু জানি আসলে। হার্ডনেস বলতে আসলে কি বুঝাচ্ছে? এখানে বলা হয়েছে হার্ডনেস ইস এ মেজার অফ দ্যা রেসিস্টেন্স অফ ম্যাটেরিয়াল টু পার্মানেন্ট ডিফরমেশন। আচ্ছা, একটা ম্যাটেরিয়াল সে ফর সাপোজ আপনি একটা
আপনি একটা হাই স্ট্রেংথ স্টিল নিলেন, যেটা হচ্ছে আমরা HSS দিয়ে প্রকাশ করতেছি। একটা HSS নিয়েছি। ঠিক আছে? সেই HSS এর যে পার্মানেন্ট সেই মেটালটা যে পার্মানেন্ট ডিফর্মেশন হবে, ডিফর্মেশন মানে তো বুঝেন? সেই পার্মানেন্ট ডিফর্মেশন জি স্যার। যাতে না হয় সেটা কতটুকু রেসিস্ট করতে পারবে সেই জিনিসটাই আমরা হার্ডনেস দিয়ে বের করব। ঠিক আছে? That means that hardness represents the resistance of material surface. সেই যে ম্যাটেরিয়ালটা নিচ্ছি সেই ম্যাটেরিয়ালের সারফেস কতটুকু রেসিস্ট করতে পারবে? কি রেসিস্ট করতে পারবে? এই যে ডিফর্মেশন, that means অ্যাব্রেশন, অ্যাব্রেশন মানে তো বুঝেন? অ্যাব্রেশন, স্ক্র্যাচিং, কাটিং, আসলে জিনিসগুলো সবগুলোই অলমোস্ট প্রায় সেম। ঠিক আছে? এই জিনিসগুলো রেসিস্টেন্স করতে পারবে। দ্যাট মিনস সেটাকে বলতেছি আমরা পার্মানেন্ট যে ডিফর্মেশন সেটাকে আমরা রেসিস্টেন্স করতে পারবে। তার যে সারফেসটা কতটুকু রেসিস্টেন্স করতে পারবে সেটা দিয়ে আমরা মেইনলি হার্ডনেসটা বুঝতেছি। তাহলে কি হার্ডনেস জিনিসটা কি আমরা বুঝা গেল? জি স্যার। তার মানে হার্ডনেস দিয়ে আমরা আসলে এই জিনিসটা আমাদের জানা খুবই জরুরি। আসলে আমরা যদি হার্ডনেস জিনিসটা যদি না জানি তাহলে কিন্তু আমরা বুঝতে পারতেছি না যে মেটালটা কতটুকু পার্মানেন্ট ডিফর্মেশন থেকে রেসিস্টেন্স হবে। ঠিক আছে? সো আমরা যদি না জানি তখন আমরা যদি সেই মেটালটা ইউস করি বাট দেখা যাচ্ছে যে সেই মেটালটা সময়ের সাথে, সাথে খুব বেশি ডিফর্ম হয়ে যাচ্ছে। ঠিক আছে? তাহলে কিন্তু আমাদের যে ডিজাইন আমরা ইউস করেছি, মেটালটা যেই পারপাস এ ইউস করেছি সেই পারপাসটা ফুলফিল হচ্ছে না। এইজন্যই আমাদের হার্ডনেসটা জেনে নিতে হবে। আচ্ছা, that means hardness gives clear clear indication of strength. ঠিক আছে? আমাদের strength সম্পর্কে একটা ধারণা দিচ্ছে সেই মেটালটার। আচ্ছা, আচ্ছা এখন আর লাগবে হচ্ছে আচ্ছা তাহলে হার্ডনেস দিয়ে আমরা আসলে কি বুঝতেছি? একটা মেটালের ওভারঅল স্ট্রেংথ কতটুকু সেই জিনিসটা আমরা জানতে পারতেছি। ঠিক আছে? ওভারঅল স্ট্রেংথ যদি বেশি হয় তাহলে বুঝবো কি সেই মেটালটা পার্মানেন্ট ডিফর্মেশন এর রেসিস্ট্যান্স ক্যাপাবিলিটি অনেক ভালো। ঠিক আছে? দ্যাট মিনস মেটালটা খুবই ভালো। বোঝা যাচ্ছে বিষয়গুলো? কারো কি কোনো রেসপন্স নাই? স্যার জি এই স্যার। জায়গাটা একটু আরেকবার বলেন। স্যার এই জায়গাটা আরেকবার একটু বলেন। আচ্ছা, কোনো অংশ যদি না বুঝেন, কোনো কথা যদি না বুঝেন অবশ্যই বলবেন। ঠিক আছে? হার্ডনেস বলতে আসলে আমরা কি বুঝতেছি? একটা মেটালের যে পার্মানেন্ট যে ডিফর্মেশন হবে সেটার রেসিস্ট্যান্স কতটুকু করতে পারতেছে সেই জিনিসটাই কিন্তু আমরা হার্ডনেস দিয়ে বুঝতেছি। তাই না? তার মানে কি একটা মেটালের কতটুকু স্ট্রেংথ সেটাই আমরা বের করতে পারতেছি হার্ডনেস দিয়ে। একটা মেটালের যদি স্ট্রেংথ অনেক বেশি হয় তাহলে আমরা কি বলতে পারি? স্ট্রেংথ বেশি। দ্যাট মিনস হচ্ছে সেই মেটালটা যে হার্ডনেস, সেই মেটালটা যে পার্মানেন্ট ডিফর্মেশন হবে, সেটার প্রতি রেসিস্ট্যান্স করার ক্যাপাবিলিটিও অনেক বেশি। বুঝা গেল বিষয়টা? জি স্যার। আচ্ছা ঠিক আছে। যদি বুঝা যায় আমরা তাহলে বাকি অংশগুলাতে যাই। আচ্ছা। এখন কেন আমরা হার্ডনেস টেস্ট করব? ঠিক আছে? Why should we give priority of hardness test other than the tensile test or any other test? Because it's more convenient. এই যে এখানে বলে দেওয়া আছে hardness test are more convenient to carry out. এটা করাটা খুবই ইজি। ঠিক আছে? টেনসাইল টেস্টের তুলনায় এটা খুবই ইজি। এইজন্য আমরা মেইনলি ফার্স্ট এ আমরা হার্ডনেস টেস্টটা দিয়ে শুরু করেছি। আর এই যে হার্ডনেস টেস্টটা সেটা হচ্ছে একটা খুবই ভার্সেটাইলি ইউজ করা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল অ্যাপ্লিকেশন গুলাতে আর রিসার্চ স্টাডি গুলাতে। ঠিক আছে? সো হার্ডনেস টেস্টটা খুব বেশি ইম্পোর্টেন্ট। একটা মেটাল নিয়ে আমরা যখনই কাজ করব তখনই আমরা ফার্স্ট এ এই হার্ডনেস টেস্টটা করে নেই। আর খুবই ইজি করা, ক্যারি আউট করাও খুব ইজি অন্যান্য টেস্টের তুলনায়। এজন্যই মেইনলি হার্ডনেস টেস্টটা চুজ করা। আচ্ছা। এখন হচ্ছে বিভিন্ন রকমের টেস্ট, আসলে টেস্টটা আমরা বিভিন্নভাবে করতে পারি। ঠিক আছে? আমরা এখানে হচ্ছে মেইনলি রকওয়েল টেস্টিং মেশিনটাই ফলো করব। ঠিক আছে? তো এখানে কিছু থিওরি লেখা আছে, এগুলো খুব একটা লাগবে না। আচ্ছা, এখন এখানে আরেকটা জিনিস দেখেন, এই যে হার্ডনেস টেস্টের যে রেজাল্টটা পাবো, এই যে হার্ডনেস আমাকে একটা নাম্বার দিবে, সেই নাম্বারটা আমরা পাবো ডিপেন্ড করতেছে ২ টা জিনিসের উপরে। একটা হচ্ছে কি এপ্লাইড লোড। আসলে এখানে ২ রকমের দেখবেন লোড এপ্লাই করা হচ্ছে। ঠিক আছে? একটা হচ্ছে আ দেখবেন যে ১৫০ আর একটা হচ্ছে ১০০ কেজি লোড আ আ এপ্লাই করা হচ্ছে। ২ রকমের লোড এপ্লাই করা হচ্ছে। আরেকটা হচ্ছে কি the shape of the indentation, আরেকটা হচ্ছে the depth which the indenter penetrates the specimen. আচ্ছা, এখন দেখেন এই জিনিসগুলো আমি ডেসক্রাইব করব। আচ্ছা, এখন যখন রকওয়েল বি, এই যে এই জায়গাটা কিন্তু খুবই ইম্পোর্টেন্ট। রকওয়েল বি, বিটা আমি কিন্তু মার্ক করতেছি বারবার। রকওয়েল বি স্কেল। বি স্কেলের জন্য যখন আমরা টেস্ট করব, ফার্স্ট এ হচ্ছে আমাদের মেজর লোড দিচ্ছি 90 আর মাইনর লোড দিচ্ছি 10। দ্যাট মিনস আমাদের টোটাল লোড কত আসতেছে?
টোটাল লোড 100 কত? kgs 100। দ্যাট মিনস রকওয়েল বি থেকে আমরা যে ডাটাটা পাবো সেটা হচ্ছে এইচআরবি। রকওয়েল এই বি এর জন্য এখানে বি। ঠিক আছে? দ্যাট মিনস রকওয়েল বি থেকে যে ডাটাটা পাচ্ছি সেটা হচ্ছে আমার এইচআরবি। ঠিক আছে? আর সেটার জন্য আমি কতটুকু লোড দিচ্ছি? ১০০ কেজি। দ্যাট মিনস এই জিনিসটা মনে রাখবেন। যদি আমার ১০০ কেজি লোড ইউস করি তাহলে আমি যেই ডাটাটা পাবো সেটা কি? এইচআরবি। HRB ঠিক আছে? আর এইচআরবি ডাটার এই যে এখানে একটা ইকুয়েশন দেওয়া আছে। ঠিক আছে? এরপরে যাচ্ছি এই যে এই টা হচ্ছে ডেপথ। ঠিক আছে? ডেপথ অফ দা আইডেন্টার। আচ্ছা, এখন দেখেন রকওয়েল সি, রকওয়েল সি এই যে সিটা আমি বারবার মার্ক করতেছি। এর আগে ছিল রকওয়েল বি, বি এর জন্য কি পেয়েছি? এইচআরবি। আর যখন সি আসতেছে তখন কি পাচ্ছি? খালি এখানে সি বসে যাচ্ছে HRC এইচআরসি। তাহলে যদি আমরা রকওয়েল সি ইউস করব তখন আমরা এপ্লাইড লোড কত দিব? ১৫০ কেজি। এই যে এখানে টোটাল লোড কত দিচ্ছি আমরা? ১৫০ 150 কেজি। আমাদের হচ্ছে মেজর লোড হচ্ছে ১৪০ আর আমরা মাইনর লোড স্যার দিচ্ছি ১০ কেজি। ঠিক আছে? এখন দেখেন তাহলে আমরা যদি এইচআরসি যখন ক্যালকুলেট করব তখন আমাদের টোটাল লোড কত দিচ্ছি? তাহলে ১৫০ কেজি। ১৫০ কেজি। এই জিনিসগুলো কিন্তু মনে রাখবেন। এইচআরসি এর জন্য হচ্ছে ১৫০ কেজি লোড দিচ্ছি আর এইচআরবি এর জন্য আমরা দিচ্ছি ১০০ কেজি লোড। ১০০ কেজি। এই ২ টা জিনিস মনে রাখবেন। এরপরে যখন আমরা ডাটা দেখাবো তখন কিন্তু এই জিনিসগুলো দেখবেন। ঠিক আছে? আচ্ছা। স্যার হ্যাঁ, বলেন। স্যার ১০০ কেজি আর ১৫০ কেজি এগুলো স্যার কোশ্চেনে দেওয়া থাকবে না স্যার? হ্যাঁ, এগুলো আপনাদের ডাটা শিটেই সবকিছু দেওয়া থাকবে। আমরা ওকে স্যার। দেখতে পাবো এখন। ঠিক আছে? আমরা যখন এই মেশিন দিয়ে কাজ করব তখন আমরা এখানে মেশিনের সেটআপ করে দিব। ঠিক আছে? যে আমরা HRC চাচ্ছি না HRB চাচ্ছি। HRC যদি চাই তাহলে দেখা যাবে যে মেশিন যে টোটাল লোড দিবে সেটা হচ্ছে যে আমার ১৫০ কেজি। ঠিক আছে? সো আপনাকে জানতে হবে HRC সময় কত লোড দেওয়া হচ্ছে। ঠিক আছে? সবকিছু এখানে মেশিনে আপনি জাস্ট সেট করে দিবেন। মেশিন অটোমেটিক্যালি লোড দিবে। লোড দিয়ে ও ওটার রিডিং দিয়ে দিবে। ঠিক বুঝছি আছে? আচ্ছা। এখন আসতেছি যে এখন আসতেছে হচ্ছে যে অ্যা মানে কোন মেটালের জন্য আমরা কোন জিনিসটা ইউস করব? either HRB ইউস করব নাকি HRC ইউস করব। ঠিক আছে? সবথেকে বেশি কমনলি ইউস করা হচ্ছে HRC টা। ঠিক আছে? HRC সবথেকে বেশি কমনলি ইউস করা হয়। আর যেগুলো সফট ম্যাটেরিয়াল আছে সেগুলোর জন্য আমরা HRB দিয়ে ক্যালকুলেট করি। ঠিক আছে? আচ্ছা, এখন হচ্ছে রকওয়েল হার্ডনেস টেস্টার প্রেজেন্টস ডিরেক্ট লোডিং অফ হার্ডনেস নাম্বার অফ ডায়াল প্রোভাইডেড। আচ্ছা, এখানে লাগবে না। আচ্ছা, আচ্ছা। দ্যাট মিনস হচ্ছে তাহলে কি আমরা বুঝতে পেরেছি? আমরা হচ্ছে মেইনলি মেক্সিমাম কেসে আমরা দেখা যাচ্ছে HRC ক্যালকুলেট করি। আর যেগুলো সফট ম্যাটেরিয়াল আছে সেগুলোর জন্য আমরা HRB টা বের করব। ঠিক আছে? আর HRB এর জন্য কত কেজি ছিল? আমরা ১০০ কেজি লোড দেওয়া হচ্ছে। আর HRC এর জন্য ১৫০ কেজি। আচ্ছা, এখন হচ্ছে আচ্ছা, এখানে কিছু স্পেসিফিকেশন দেওয়া আছে এই মেশিনটার। এই যে রকওয়েল হার্ডনেস টেস্টিং মেশিন। এই যে এই মেশিনটা কিন্তু আমাদের ল্যাবেরই মেশিন। ঠিক আছে? রকওয়েল হার্ডনেস টেস্টিং মেশিন। এই মেশিনে কিছু স্পেসিফিকেশন দেওয়া আছে। এগুলো একটু দেখে নিবেন। ঠিক আছে? আচ্ছা, এখানে আরেকটা জিনিস আম আছে সেটা ছবির কথা। আচ্ছা, এখানে হচ্ছে আইডেন্টার এই যে আইডেন্টার ইউস করা হচ্ছে, আইডেন্টার আসলে ২ টা টাইপের হচ্ছে। এই যে রকওয়েল মেশিনের মধ্যে আইডেন্টার যেটা ইউস করতেছে যে জিনিসটাতে আমাদের লোড দেওয়া হচ্ছে আইডেন্টার, ঠিক আছে? মোস্ট প্রবাবলি আইডেন্টার এই যে এখানে উপরে আছে, এই আইডেন্টারটা দেখা যাচ্ছে যে আপনার ২ টা টাইপের হয়। একটা হচ্ছে কি? একটা হচ্ছে কোন আইডেন্টার, আরেকটা হচ্ছে বল আইডেন্টার। ঠিক আছে? এখন দেখেন এই যে দেখেন কোন আইডেন্টারটা দেখেছেন? এই পার্টটা কিন্তু অনেকটা কোন টাইপের। ঠিক আছে? ত্রিকোণাকার জি স্যার। হ্যাঁ, আর এই যে বলের আইডেন্টার এই পার্টটা কিন্তু অনেকটা বল শেপের। ঠিক আছে? এখন দেখেন এখানে আ ভেরিয়াস টাইপস অফ আইডেন্টার এর জন্য দেওয়া আছে যে এটা যদি কোন আইডেন্টার হয় দেন তাহলে কোন আইডেন্টার কোন ক্ষেত্রে ইউস করতেছি। এই যে বল আইডেন্টার আমরা দিয়ে আমরা হচ্ছে HRB বের করতেছি। ঠিক আছে? খেয়াল রাখবেন কিভাবে? B ফর B ঠিক আছে? HRB দিয়ে আমরা হচ্ছে বল আইডেন্টার ইউস করতেছি। বল আইডেন্টার এর হচ্ছে ডাইমেনশন দেওয়া আছে। ঠিক আছে? এই জিনিসগুলো আপনাদের মুখস্থ করার কিছু নাই। খালি হচ্ছে HRB এর জন্য কত লোড দিচ্ছি? ১০০ টাকা কিভাবে ডিভাইড করতেছি? মেজর লোড হচ্ছে 90, মাইনর লোড হচ্ছে 10 আর HRB টা এই যে বল আইডেন্টার দ্যাট মিনস আমরা যখন এই যে মেশিনটা সেটআপ করব, এই যে মেশিনটা যখন ইউস করব তখন আমাদেরকে মেটাল অনুপাতে আমাদের মেশিনটা সেট করতে হবে। either আমরা এখানে বল আইডেন্টার ইউস করব নাকি কোন আইডেন্টার ইউস করব। যদি আমরা বল আইডেন্টার ইউস করি তার মানে কি? আমরা পাবো কিসের ডাটা? তখন আমাদেরকে এখানে মেশিনে ইনপুট দিতে হবে HRB ঠিক আছে? আর যদি আমরা এখানে কোন আইডেন্টিটি ইউস করি তাহলে আমাদের মেশিনে এখানে কি ভ্যালু
পাবো এইচআরসি, ঠিক আছে? সেই জিনিসটা এখানে লিখেছে। আর এইচআরসি কিসের জন্য? এই যে হার্ড স্টিলের জন্য, ঠিক আছে? সো জিনিসগুলো অলরেডি বলে দেওয়া আছে। আচ্ছা স্যার এইচআর এর ব্যাপারটা কি স্যার? আচ্ছা এইচআরএ নিয়ে আমরা এখন কোনো কাজ করব না এখানে। এখানে একটা কোণ আইডেন্টিফায়ার ইউজ করেছে, ঠিক আছে? যেটার হচ্ছে ডাইমেনশন দেখা যাচ্ছে যে 120 ডিগ্রি। সো এইচআরএ নিয়ে আমরা এখন কোনো ধরনের কাজ করব না। এখানে আমরা এইচআরএ টা কখন ইউজ করব? এইচআরএ ইউজ করব যখন মাচ হার্ডার মানে অনেক বেশি হার্ড সারফেস হবে তখন। ঠিক আছে? স্যার নেটটা বাফার করতেছে, কথা ভালোভাবে শুনতে পাচ্ছি না। আচ্ছা বাকিদেরও কি সেম সমস্যা হচ্ছে? আমার কথা বোঝা যাচ্ছে না? না স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, যে বললেন নেট বাফার করতেছে এটা আপনার সমস্যা। আপনার রেকর্ডিং দেখে আবার আ কারেকশন করে নিবেন। ঠিক আছে? যে জায়গাগুলো বুঝতে পারতেছেন না। ঠিক আছে? দ্যাট মিনস আমরা এখন আমাদের এই টেস্টে মেইনলি HR-B আর HR-C নিয়ে কাজ করব। ঠিক আছে? আমরা যখন বড় আইডেন্টিফায়ার ইউজ করতেছি তখন আমরা কি পাচ্ছি? HR-B আর যখন আমরা কোণ আইডেন্টিফায়ার ইউজ করতেছি তখন তাহলে কি পাচ্ছি? HR-C টিচার্স ঠিক আছে? তো এখানে বিভিন্ন রকমের স্পেসিমেন দেওয়া আছে। ঠিক আছে? যেগুলোর আমরা হার্ডনেস টেস্ট করব। আচ্ছা। এখন আমরা এই যে এই STM থেকে একটা টেবিল বের দিয়ে দিয়েছে আমাদেরকে। ঠিক আছে? এই টেবিল থেকে এই টেবিলটা আমরা ইউজ করব একটু পরে। ঠিক আছে? সো এই টেবিলটা আমি একটু পরে আপনাদেরকে ডেসক্রাইব করতেছি। এখানে দেখেন এই টেবিলে একটা ২ টা জিনিস দেওয়া আছে। একটা হচ্ছে HRB আর হচ্ছে টেনসাইল স্ট্রেংথ। ঠিক আছে? আর HRC আর টেনসাইল স্ট্রেংথ আর হচ্ছে এই সাইডে HRB আর টেনসাইল স্ট্রেংথ। ঠিক আছে? সো এই টেবিলটা আমরা একটু পরে দেখছি। আচ্ছা, এখান থেকে আচ্ছা এই এই যে এই জিনিসটা এটাও আমরা এই পেজটাও আমরা এখন ইউজ করব। যখন ডাটা থেকে আমাদেরকে বলবে কি মোর স্কেলের মান কত সেটা বের করার জন্য আমরা এই টেবিলটা মানে এই যে ফিগারটা আছে এই ফিগারটা আমরা ইউজ করব। ঠিক আছে? আমরা এই জিনিসটা একটু পরে দেখতেছি। ঠিক আছে? রকওয়েল বি এই যে আমি রকওয়েল বি স্কেল মানে আমি কি বুঝিয়েছি বলেন তো একটু আগে? 100 কেজি ওজন দেওয়া যাবে। তার মানে কি পাবো আমরা? আর বি HRB আর রকওয়েল সি মানে কি? 150 কেজি ওজন। আর কি পাবো আমরা? HRC। জাস্ট এতটুকুই আপাতত বুঝেন। বাকি অংশগুলো আমি যখন ডাটা শিট আপনাদেরকে বুঝাবো তখন জিনিসগুলো আমি আপনাদেরকে ক্লিয়ার করতেছি। দ্যাট মিনস আমি এই অংশটুকু আপনাদেরকে একটু পরে বুঝাচ্ছি আর এই অংশটুকু একটু পরে বুঝাচ্ছি। ঠিক আছে? এই ২ টা জিনিস আমরা কিভাবে ডাটাটা ইউজ করব সেই জিনিসটা দেখাবো। আচ্ছা। এখন হচ্ছে আমরা টেস্টের প্রসিডিউরটা। আচ্ছা টেস্ট প্রসিডিউরে যাওয়ার আগে আমরা হচ্ছে আ আমাদের ভিডিওটা দেখে নেই ল্যাবের তাহলে আমরা টেস্ট প্রসিডিউরটা কিন্তু খুব ইজিলি বুঝে যাব। ঠিক আছে? ভিডিওটা খুবই সিম্পল দেখাচ্ছি আপনাদেরকে। একটু হোল্ড করি সবাই কিছুক্ষণের জন্য। আমি ভিডিওটা ওপেন করছি আপনাদের জন্য। আচ্ছা। আপনারা কি দেখতে পাচ্ছেন? জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, এই যে আমাদের এটা হচ্ছে রকওয়েল হার্ডনেস টেস্টিং মেশিন। এই মেশিনটা কিন্তু একটু আগে দেখিয়েছি আপনাদেরকে। ঠিক আছে? দেখেন আমাদের এই অংশটা কিন্তু উপরে উঠাতে হবে। এটার সাথে কন্টাক্টে টাচ রাখতে হবে। এইজন্য কিন্তু এই যে এখানে মেশিনে আসলে এই জিনিসগুলো দেখা আসলে একটু টাফ ভিডিওতে। ঠিক আছে? এটা সি স্কেল HRC। এই যে স্পেসিমেন এই যে এখন বিপ বিপ আওয়াজ হবে দেখবেন একটু পরে। দেখেছেন? টেস্টিং হয়ে গেছে। ওরা এখন আপনার এই যে এখানে যে স্ক্রিনটা দেওয়া আছে ওই স্ক্রিনে ওরা রিডিং দেখাবে। এই বিপ বিপ আওয়াজ মানে এখানে কাজ হয়ে গিয়েছে আপনার অলরেডি। ওরা এখন রিডিং স্যার এটা দেখাচ্ছে। কি কোন নাম স্যার বল? এখানে
এখানে যতটুকু মনে হয় এখানে দুইও ভাবেই টেস্ট করা হয়েছে। কিছু, কিছু জায়গায় কোন দিয়ে টেস্ট করা হয়েছে, কিছু, কিছু জায়গায় বল দিয়ে টেস্ট করা হয়েছে। এখানে ছবিটাতে আসলে খুব একটা স্পষ্ট বোঝা যাচ্ছে না। ঠিক আছে? স্যার ওকে স্যার। আমরা যখন ল্যাবে টেস্ট করব তখন আমরা দুইটা দিয়ে টেস্ট করা হয়। ঠিক আছে? আচ্ছা, এখন বলেন এখানে প্রসিডিউরটা তাহলে কি করেছে ফার্স্টে? ফার্স্টে আমরা স্পেসিমেনটা নিলাম। ঠিক আছে? স্পেসিমেনটা নিয়ে আমরা প্লেস করতেছি। কোথায় রাখতেছি স্পেসিমেনটা? অ্যানভিল অফ দ্য মেশিন। অ্যানভিল জায়গাটা কোথায় বলতে পারতেছেন? তো এই যে যেটা ঘুরে উপরে ওঠা। না। অ্যানভিলটা হচ্ছে এখানে। স্পেসিমেনটা এখানে এই যে এইখানে বসানো হয়েছে না? এই জায়গাটাতে। এই জায়গাটাকে বলা হয় অ্যানভিল। ঠিক আছে? এই জিনিসটার উপরে বসানো হয়েছে, এই জিনিসটাকে বলা হচ্ছে অ্যানভিল। ঠিক আছে? আর এই জিনিসটাই তো ঘুরানো হয়েছে, তাই না? এই জিনিসটা জি ঘুরিয়ে স্যার। ঘুরিয়ে তো উপরের দিকে উঠানো হয়েছে যাতে এই স্পেসিমেনটা এই উপরের টপ পোরশনের সাথে কানেক্টেড থাকে। ঠিক আছে? যেখান থেকে লোডটা আসবে। আচ্ছা। তাহলে আমরা চলে যাচ্ছি। তাহলে আমার মনে হয় না টেস্ট প্রসিডিউর নিয়েও কারো কোনো সমস্যা আছে। ঠিক আছে? এই অ্যানভিল জিনিসটা আপনাদের বোঝার মতো ছিল। আর বাকি জিনিসগুলো আপনারা মাত্রই দেখেছেন। সবকিছু আপনার ডিসপ্লেতে যে টেস্ট মেশিনের যে ডিসপ্লেটা আছে সেই ডিসপ্লেতে ওরা রিডিং দিয়ে দিবে। ঠিক আছে? আচ্ছা। এখন হচ্ছে আমরা যখন ক্যালকুলেশন করব, ডাটা শিটের ক্যালকুলেশনটা করব, ক্যালকুলেশনের সময় আমাদেরকে খেয়াল রাখতে হবে যে এখানে আমরা যে HRB এর যে মানটা পাবো, HRB এর যে মানটা পাবো মেশিন থেকে আমরা কি মান পাবো বলেন তো? শুধুমাত্র HRB or HRC, ঠিক আছে? HRB পাবো, এটা হচ্ছে আমরা সেট করে দিচ্ছি। আমরা যে কি ইউজ করতেছি তখন? বল ইউজ করতেছি। তখন আমরা HRB এর মান পাবো, তাই না? তার মানে হচ্ছে মেশিন থেকে আমাদের এরকম একটা মান পাবো। HRB say for suppose 35, HRB say for suppose 100, say for suppose HRB 80, এরকম টাইপের একটা মান পাবো। আর কিছুই পাবো না মেশিন থেকে। ঠিক আছে? এরকম আমাদের একটা রিডিং দিবে। তো সেইখান থেকে আমরা যখন BHN এর মান বের করব, BHN এর মান আমরা এই যে ফর্মুলাটা দেওয়া আছে এই ফর্মুলাটা ইউজ করব। কখন? যখন HRB এর মানটা আমার 35 থেকে 100 এর মধ্যে থাকতেছে। বুঝতে পেরেছি? এই ফর্মুলাগুলো ইউজ করে কিন্তু আপনাদের ডাটা শিট ফিল আপ করতে হবে। আমি এখনই দেখাবো আপনাদের ডাটা শিটটা। দ্যাট মিনস আমি যা, যা পড়াচ্ছি সবগুলো জিনিস আপনাদের এখন কাজে লাগবে। একটু মনোযোগ দিয়ে দেখি। ঠিক আছে? এখন দেখেন HRC এর মান যখন আমার 20 থেকে HRC 40 এর মধ্যে থাকতেছে তখন আমরা BH এর মান ক্যালকুলেশন করব এই ফর্মুলাটা দিয়ে। ঠিক আছে? তারপরে দেখেন HRC এর মান, এই যে HRC এর মান 41 বা তার বেশি হলে তখন আমরা BHN এর মান ক্যালকুলেশন করব এই ফর্মুলাটা দিয়ে। ঠিক আছে? তার মানে আমরা এখানকার ফর্মুলাগুলা অবশ্যই ইউজ করব আমরা যখন ডাটা শিট ইউজ করব। ঠিক আছে? এই যে দেখেন ডাটা শিট আমরা চলে আসছি। আচ্ছা, এখানে লিখবো আমরা হচ্ছে কি স্পেসিমেনটা নিতেছি আর ঠিক আছে স্পেসিমেন আর কোন টাইপের আইডেন্টিফায়ার ইউজ করতেছি। যদি আমরা এখানে কোন ইউজ করি তাহলে আমরা এখানে এই দুইটার মধ্যে কোনটা পাবো বলেন তো? কোন ইউজ করলে? HRC দ্যাট মিন্স আমাদের এই মানটা পাবো আর এই মানটা ব্ল্যাঙ্ক থাকবে। আর এখানে Zero. অ্যাপ্লাইড লোড তাহলে কত আসবে বলেন তো? 150 কেজি। 150 কেজি। ঠিক আছে? দ্যাট মিন্স আমরা একটা স্পেসিমেন নিব। ঠিক আছে? নেম অফ দ্য মেটালটার নাম লিখবেন। সে ফর সাপোজ যদি অ্যালুমিনিয়াম বার হয় স্পেসিমেনও লিখবেন অ্যালুমিনিয়াম বার। দেন তারপরে কোন টাইপের আইডেন্টার আপনি ইউজ করতেছেন সেটা লিখবেন। যদি কোন হয় তাহলে কোনের জন্য কত আসবে? 150 কেজি। ঠিক আছে? স্যার স্পেসিমেন আর নেম অফ দ্য মেটাল কি সেম হবে দুইটাই? হ্যাঁ, সেমই জিনিস। ঠিক আছে? আর HRC আর এখানে যদি কোন ইউজ করেন তাহলে আমি পাবো HRC। আর এই যে এই মানটা কিন্তু আমাকে কে দিবে? এই মানটা আমি কিভাবে পাবো বলেন তো? মেশিন থেকেই পেয়ে যাব। আমাকে কিছুই করতে হবে না HRC এর মান বের করার জন্য। বুঝতে পেরেছি? তাহলে স্যার আমরা ক্যালকুলেশন করে কোনটা বের করব? হ্যাঁ, ক্যালকুলেশন করে BH কোনটা বের করব ওই অংশটুকু আসতেছি। ঠিক আছে? অনেক কিছু ক্যালকুলেশন করতে হবে। এই যে ল্যাবটা মেকানিক্স অফ ম্যাটেরিয়ালস, ঠিক আছে? মেকানিক্স অফ সলিড। তো এই সলিড ল্যাবের কিন্তু আপনাদের ক্যালকুলেশন অনেক বড়। ঠিক আছে? ল্যাবগুলোও বড়। করতেও একটু বিরক্ত লাগবে বাট ইফোর্ট দিতে হবে, না হলে কিন্তু আপনাদের মার্কস তোলা পসিবল হবে না। ঠিক আছে? দ্যাট মিন্স আমি এখানে কোন টাইপের আইডেন্টার ইউজ করতেছি সেটার উপর ভিত্তি করে আমি এই মানগুলা পাবো। ঠিক আছে? যদি আমি কোন ইউজ করি HRC, এই মানটা আমাকে কে দিচ্ছে?
মেশিনই দিয়ে দিচ্ছে, আমার কোনো ক্যালকুলেশন করা লাগবে না এইচআরসি পাওয়ার জন্য। ঠিক আছে, আমার ক্যালকুলেশন করতে হবে বাকি মানগুলো পাওয়ার জন্য। বাকি মানগুলো আপনাকে দেখাচ্ছি। সে ফর সাপোজ আমি এখানে আইডেন্টার ইউজ করতেছি বল, তাহলে আমি এখানে এই দুইটার মধ্যে এইচআরবি আর এইচআরসি এর মধ্যে কোন মানটা পাবো বলেন তো দেখি? HRB HR এইচআরবি পাবো। এইচআরসি তখন আমরা পাবো না, এই জায়গাটুকু তো আমাদের ব্ল্যাঙ্ক থাকবে। আর তখন আমরা 100 লোড কত কেজি। দিচ্ছি? 100 কেজি। ঠিক আছে, তার মানে এতটুকু আমরা বুঝতে পেরেছি। তার মানে এইচআরবি আর এইচআরসি এই দুটোটা মানে আমাকে কে দিচ্ছে? summation. মেশিন মেশিন দিচ্ছে। মেশিন দিচ্ছে। ঠিক আছে, এই দুটোটা মানে আমরা মেশিন থেকে ডিরেক্টলি পেয়ে যাব। আচ্ছা, এরপরে ডাটা টেবিলের, দ্যাট মিন্স ডাটা টেবিলের এতটুকু পার্ট আমরা বুঝতে পেরেছি। ঠিক আছে, কিছুই না, এখানে হচ্ছে আমরা শুধুমাত্র এই যে আইডেন্টিটারটা সেট করব, আর হচ্ছে আমরা এই দুইটা মান যে কোনোটাই আমরা হচ্ছে মেশিন থেকে পেয়ে যাব, আমাদের কিছুই করার নেই এখানে। আচ্ছা, এরপরে হচ্ছে এই যে ডাটা শিটে চলে আসলাম। ডাটা শিটের এখন এই অংশটা আমাদের খুব খুব বুঝার জিনিস আছে। আচ্ছা দেখেন এখানে কি বলতেছে, এখানে হচ্ছে নেম অফ দ্য স্পেসিমেন, সে ফর সাপোজ আয়রন বার এইচএসএস। আচ্ছা, এটা হচ্ছে আয়রন বারটা হচ্ছে হাই স্ট্রেংথ স্টিল এইচএসএস দিয়ে। আচ্ছা, এই অংশগুলো আমি আপনাদেরকে প্রোভাইড করে দিচ্ছি। আচ্ছা, আমরা আইডেন্টার এই আয়রন বারের জন্য আমরা আইডেন্টার ইউজ করতেছি কি, এখান থেকে বোঝা যাচ্ছে 150 এর জন্য আমরা আইডেন্টার ইউজ করতেছি হচ্ছে কোন আইডেন্টার। ঠিক আছে, দ্যাট মিন্স তাহলে আমরা কি পাবো? এইচআরসি এর মানটা পাবো না? ঠিক এইচআরসি এর মানটাই আমরা পেয়ে গিয়েছি। ঠিক আছে, জি স্যার। আচ্ছা স্যার আমরা এইচআরসি কখন বুঝবো স্যার? আমরা এটা বুঝবো কখন যে আমরা কোন ইউজ করতেছি না বল ইউজ করতেছি? কারণ স্যার এখানে এটা লোডের iron bar ভ্যালু এর সময় দেখে লোডের আমরা ভ্যালু যে দেখে তো আপনি বুঝতেছেন যে আইডেন্টার কোনটা ইউজ করা হয়েছে। আর আইডেন্টার যখন ল্যাবে কাজ করবেন, ল্যাবে কিন্তু আপনি যদি চান যে এইচআরবি এর মান বের করতে, আমরা এইচআরবি ইউজ করব নাকি এইচআরসি এর মান বের করব, এটা কিন্তু আমরা এর আগেই বুঝেছি। এইচআরবি জি স্যার ইউজ ওইটা করব তো কখন? স্যার বুঝতে যদি পারছি। আমাদের সফট আমরা মেটাল হয় ওয়েট সেক্ষেত্রে। আচ্ছা, আর আমরা ওয়েট 150 কেজি যদি বল ইউজ করতাম। হ্যাঁ, না আপনি যখন বল ইউজ করবেন তখন ওই যে মেশিনটা, সেই মেশিনটা লোড দিবে 100 কেজি দিবে। ঠিক আছে, আচ্ছা সেই বল আইডেন্টারের জন্য সে সবসময় 100 কেজি লোড দিবে। ঠিক আছে, তার মানে হচ্ছে আমরা এই এইচআরসি এর মান আমরা এতটুকু কোথা থেকে পেয়ে যাচ্ছি? আমরা এতটুকু ডাটা শিট থেকে পেয়ে যাচ্ছি। আর এখানে কেন এইচআরবি ইউজ করা হচ্ছে না? কারণ হচ্ছে কি, আমরা 150 কেজি দিয়েছি, আমরা কোন আইডেন্টার দিয়েছি, তাই না? তাহলে একইভাবে 150 এখানে ইউজ করেছি, আমরা একটা মান পেয়েছি এইচআরসি এর। এখানেও 150, এখানেও আমরা এইচআরসি এর মান পেয়েছি। তার মানে এতটুকু পর্যন্ত আমাদের কোনো এইচআরবি এর মান থাকতেছে না। কারণ কি? কারণ আমরা সবসময় এতটুকু পর্যন্ত আমরা কোন আইডেন্টার ইউজ করেছি। তার মানে এই মানগুলো আমরা থেকে মেশিন থেকে ডিরেক্টলি পেয়ে যাচ্ছি। কারো কোনো সমস্যা আছে এতটুকু বুঝতে? নো স্যার। No, sir, but এই যে সেকেন্ড স্পেসিমেনে অ্যালুমিনিয়াম বারটার নেম অফ দ্য মেটাল কাস্ট আয়রন কেন স্যার? মানে এটা কিভাবে লিখবো? আচ্ছা, এই জিনিসগুলো আপনাদেরকে দিয়ে দেওয়াই হবে। সো এটা নিয়ে কোনো কিছু মানে প্যানিক হওয়ার কিছু নাই। এই ওকে মান এই ডাটাগুলো এখানে যা, যা লেখা আছে সেগুলো সবকিছু আপনাদের দেওয়া আছে। ঠিক আছে? আপনারা এগুলো ফিল আপ করে বাকি অংশগুলো কিভাবে ক্যালকুলেশন করবেন, বিএইচএন, টেনসাইল স্ট্রেংথ, মোর স্কেল আর ডেট, এই জিনিসগুলো আমি আপনাদেরকে দেখাবো। ঠিক আছে? সো আপনাদের প্যানিক হওয়ার কিছু নাই। জি স্যার। লেখা কি বোঝা যাচ্ছে সবকিছু ক্লিয়ারলি? জি স্যার। আচ্ছা ঠিক আছে। তার মানে হচ্ছে আমার এতটুকু পর্যন্ত ক্লিয়ার, আমরা বুঝতে পেরেছি। এখন দেখেন এই যে আরো যে কয়েকটা স্পেসিমেন দেওয়া আছে এতটুকু পর্যন্ত, এই স্পেসিমেন গুলোর জন্য দেখা যাচ্ছে যে আমরা বের করতে চাচ্ছি এইচআরবি। ঠিক আছে? তাহলে আমরা লোড দিচ্ছি 100। দ্যাট মিন্স আমরা কোন আইডেন্টার ইউজ করতেছি? বল আইডেন্টার ইউজ করতেছি। তাহলে আমরা কি পাবো? শুধুমাত্র এইচআরবি এর ভ্যালু। তাহলে আমাদের কোনো এইচআরসি থাকবে? নো স্যার। দ্যাট মিন্স আমাদের এই ঘরগুলা খালি থাকবে। এই ঘরগুলোতে আমরা কোনো মান বসাতে পারতেছি না। আচ্ছা, এখন আসবে হচ্ছে বিএইচএন এর মান ক্যালকুলেশন। বিএইচএন এর মান কিভাবে পাবো বলেন তো? স্যার উপরে ফর্মুলা ছিল যে একটা। হ্যাঁ, উপরে ফর্মুলা ছিল। এই যে দেখেন, এই ফর্মুলাগুলো ইউজ করে আমরা বিএইচএন এর মান ইউজ করতেছি। আচ্ছা, আমি আপনাদের আরেকটু দেখিয়ে দেই কিভাবে পাওয়া যায় একটা। আচ্ছা, দেখেন আপনার এইখানের জন্য এইচআরসি কত ছিল? মানে 9.5। আচ্ছা, তাহলে আমি বিএইচএন এর মানের জন্য কোন ভ্যালুটা ইউজ করব বলেন তো? 20,000 এর ফর্মুলাটা। দ্যাট মিন্স ফর্মুলা 2। কেন? কারণ হচ্ছে আমার এইচআরসি এর মান এই রেঞ্জের মধ্যে পড়তেছে, তাই তো? ইয়েস স্যার। তাহলে আমরা এতটুকু বুঝতে পেরেছি। আচ্ছা, এরপরের মানটা দেখি।
এরপরের মানটা কি আছে? HRC এর মান নেগেটিভ আছে, তাই তো? এখন নেগেটিভ মান যেহেতু আছে তাহলে দেখেন HRC এর মান নেগেটিভের জন্য কি আমার এখানে কোনো ফর্মুলা দেওয়া আছে? No, sir. তাহলে আমার BHN এর মান কোনো কিছু থাকতেছে না নেগেটিভ মানের জন্য, ঠিক আছে? ব্ল্যাঙ্ক স্যার থাকতেছে। ফাঁকা রাখবো নাকি স্যার ব্ল্যাঙ্ক রাখবো নাকি জিরো লিখবো? ফাঁকা রাখবেন, ব্ল্যাঙ্ক, কোনো কিছু থাকবে না। আপনি কোনো মান পাচ্ছেন না, আপনি কি লিখতে চান তাহলে? স্যার কিছুই না। তাইলে আচ্ছা, এখন দেখেন HRC এর মান এখানে পাচ্ছেন কত? 28.5। আচ্ছা, এটাও ওই রেঞ্জের মধ্যে পড়তেছে। সে ফর সাপোজ HRC এর মান পাচ্ছেন 69.6, ঠিক আছে? আমরা এই অংশটুকু দেখি 69.6। তাহলে আমি BHN এর ক্যালকুলেশন করব কোন ফর্মুলাটা দিয়ে? স্যার 25,000 যে থার্ড ফর্মুলা। থার্ড ফর্মুলা দিয়ে, ঠিক আছে? কারণ কি এই রেঞ্জের মধ্যে পড়তেছে HRC, ঠিক আছে? ফর্মুলাগুলো ইউজ করার সময় দেখে নেবেন HRC নাকি HRB এখানে লেখা, ঠিক আছে? আচ্ছা, এখন তার মানে আমার এতটুকু পর্যন্ত HRC এর জন্য আমি কিভাবে BHN ক্যালকুলেশন করব সেটা আমরা বুঝতে পেরেছি। সবাই ক্লিয়ার? Yes, sir. আচ্ছা, এরপরে যেটা করব আমরা হচ্ছে BHN ক্যালকুলেশন করব HRB ভ্যালুর জন্য। দেখেন ফার্স্ট ভ্যালুটা আমরা খেয়াল করি। ফার্স্ট ভ্যালুটা কত? 46.7 HRB এর ভ্যালু দেওয়া আছে। যাই তাহলে ফর্মুলাতে। দেখেন তাহলে কি HRB এর ভ্যালু কি এই রেঞ্জের মধ্যে পড়ে? Ji, sir. তাহলে আমরা ফর্মুলা ইউজ করব, ফর্মুলা 1 ইউজ করব, ঠিক আছে? BHN ক্যালকুলেশনের জন্য। এই যে এখানে খালি HRB এর ভ্যালুটা বসিয়ে দিবেন তাহলে যেই মানটা পাবেন সেটাই হচ্ছে BHN, ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন 4.4 BHN HRB 4.4। এখন আমাকে BHN বের করতে হবে। 4.4 এর জন্য কি এখানে কোনো সূত্র দেওয়া আছে? স্যার ফাঁকা স্যার, রাখবো দিয়েছেন। BHN এর ফাঁকা। স্যার BHN এর স্যার ইউনিটটা কি হবে? BHN এর আসলে এটার কোনো ইউনিট নাই, ঠিক আছে? HRB, HRC, BHN এগুলোর কোনো ইউনিট নাই, ঠিক আছে? আচ্ছা, এগুলো একটা ফ্যাক্টর বলতে পারেন, yes, ঠিক আছে? তাহলে আমরা কিভাবে BHN টা ক্যালকুলেশন করব আমরা সবাই বুঝেছি? Yes, sir. জি স্যার। কারো কোনো সমস্যা নাই তাহলে আমি ধরে নিব? স্যার প্রবলেম নেই স্যার। আচ্ছা, আমি যদি আপনাদেরকে এখন ক্যালকুলেশন করতে দিই আপনারা কি ক্যালকুলেশন করতে পারবেন BHN মানটা? Ji, sir. আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এখন হচ্ছে আমাদের এই টেনসাইল স্ট্রেংথটা আমরা ক্যালকুলেট করব। ভালোভাবে শুনেন, এই জায়গাটা একটু কঠিন আছে, ঠিক আছে? এই জায়গাটা মানে কঠিন বলবো না, আপনারা যদি একটু সুন্দরভাবে শুনেন আপনারা কিন্তু বুঝে যাবেন যে আসলে জিনিসটা কি। আচ্ছা, এখন হচ্ছে আমি উপরে লিখে দিয়েছি কোথা থেকে ক্যালকুলেট করব? ফ্রম গ্রাফ। আচ্ছা, দ্যাট মিন্স আমাদেরকে টেনসাইল স্ট্রেংথটা আমাদেরকে একটা গ্রাফ পেপার রেখে ক্যালকুলেট করতে হবে। আচ্ছা, এখানে একটা জিনিস আপনাদেরকে মেনশন করা আছে কি কি গ্রাফ আঁকতে হবে এই ল্যাবের জন্য। এই ল্যাবের জন্য মেইনলি আপনাদের হচ্ছে প্রথমে স্টেজে আমরা দুইটা গ্রাফের কথা এখানে মেনশন করেছি। একটা হচ্ছে টেনসাইল স্ট্রেংথ ভার্সেস HRC, আর একটা হচ্ছে টেনসাইল স্ট্রেংথ ভার্সেস HRB ইউজিং টেবিল 2, ঠিক আছে? দুটোর জন্য টেবিল 2 ইউজ করব। আচ্ছা, টেবিল 2টা কোথায় বলেন তো? এই যে আমি একটা টেবিল আপনাদেরকে স্কিপ করেছি বলেছি না, এই যে একটু পরে বুঝাবো। দ্যাট মিন্স এই যে দেখেন টেবিল 2 মেনশন করা আছে। জি স্যার। আচ্ছা, টেবিল 2 তে আমাদের কিসের ডাটা দেওয়া আছে? HRC আর HRB, ঠিক আছে? HRC HRB এর ডাটা দেওয়া আছে। আর কি দেওয়া আছে আমাদেরকে? আর হচ্ছে অ্যাপ্রক্সিমেট টেনসাইল স্ট্রেংথ, ঠিক আছে? তাহলে আমাদেরকে গ্রাফ প্লট করতে বলেছে। ওরা কি বলেছে? টেনসাইল স্ট্রেংথ ভার্সেস HRC একটা গ্রাফ আঁকতে বলেছে, আর একটা বলেছে টেনসাইল স্ট্রেংথ ভার্সেস HRB। তাহলে আমরা যদি একটা গ্রাফ পেপার নিব, নরমাল গ্রাফ পেপার, আমরা একটা নরমাল গ্রাফ পেপার নিব, এই সাইডে বসাবো কি KSI হচ্ছে এটার ইউনিট। দ্যাট মিন্স আমরা y অ্যাক্সিসে নিব হচ্ছে অ্যাপ্রক্সিমেট টেনসাইল স্ট্রেংথ, আর x অ্যাক্সিসে নিব সে ফর সাপোজ HRB, HRB। ঠিক আছে? প্রথম গ্রাফটার জন্য আমরা ঠিক আছে HRB নিলাম, ঠিক আছে? দ্যাট মিন্স আমাদের এই যে এখানে এই ডাটা শিটে HRB যতগুলা মান বসানো আছে সেইগুলার করেসপন্ডিং এ আমরা এই সবগুলা ডাটা বসাবো, ঠিক আছে? এই যে সে ফর সাপোজ এই ডাটাগুলা বসাচ্ছি।
ঠিক আছে, এরকম একটা ডাটা পাওয়া যাবে। ঠিক আছে, স্যার দেখ- তাহলে সবগুলাকে স্যার বসাবো না স্যার? অবশ্যই সবগুলা বসাবেন, যতগুলা ডাটা আছে। আপনাদের বললামই কি, এই ল্যাবের ডাটাগুলা বসায় আপনাদের গ্রাফ ড্র করবেন, খুব কষ্ট হবে। ঠিক আছে, এই ল্যাবটা খুব প্যারাদায়ক, গ্রাফগুলো আঁকা। ঠিক আছে, স্যার এত বড় গ্রাফ স্যার পাবো কই স্যার? এত বড় গ্রাফ এত বড় গ্রাফ কেন আপনার, এত বড় গ্রাফ পেপার লাগবে কেন? আপনারা কি গ্রাফ ড্র করা শিখেন নাই? জি স্যার। স্যার ভ্যালু তো স্যার অনেকগুলো আছে স্যার। হ্যাঁ, ভ্যালু অনেকগুলো হলে আপনি কি করবেন? আপনি প্রত্যেক ঘরের ইউনিট নাম্বার এরকম ভাবে কমিয়ে কমিয়ে ধরবেন। এটা ডিপেন্ড করতেছে কিভাবে। সো আপনি কি আঁকতে পারবেন না A4 গ্রাফে? স্যার করা যাবে স্যার। তাহলে করা আপনার যাবে স্যার। ভ্যালুগুলা দেখেন, ভ্যালুগুলা তো ঠিক আছে, অনেক ভ্যালু দেখা যাবে যে আপনার অনেকগুলা ডাটা পয়েন্ট বসাতে হচ্ছে, আর প্রত্যেকটা পয়েন্ট একটু ইন্ডিকেট করে দিবেন এভাবে। ঠিক আছে, ইন্ডিকেট না করলে আমি যখন খাতা দেখবো তখন আমার খাতা দেখতেও দেখা যাবে যে কষ্ট হবে। ঠিক আছে, যে আপনাদের পয়েন্ট কিন্তু আমি খুঁজে বের করতে পারবো না। দ্যাট মিন্স আমরা একটা গ্রাফ পেপার আঁকবো, সেটা কি y axis এ নিব অ্যাপ্রক্সিমেট টেনসাইল স্ট্রেংথ, আর x axis এ নিব HRB এর ভ্যালু নিয়ে আমরা এই যে প্রত্যেকটা ডাটা পয়েন্ট, এই প্রত্যেকটা ডাটা পয়েন্ট এগুলোর জন্য ভ্যালুটা বসাবো। ঠিক আছে, আপনাদের সেদিন একটা ক্লাস নিচ্ছিলাম, মেবি ওটা হচ্ছে সেকেন্ড ইয়ারে, আপনারা তো মনে হয় থার্ড ইয়ারে, তাই না? আপনাদেরকে একটা জিনিস দেখাই। স্যার আমরা সেকেন্ড ইয়ার। আমরা সেকেন্ড ইয়ার। ও আচ্ছা, আপনারা সেকেন্ড ইয়ার। আচ্ছা, এখানে হচ্ছে 20 সে ফর সাপোজ, মানে আমি দেখে খুব কষ্ট পেলাম আসলে। এই জিনিসগুলো আসলে এক্সপেক্টেড না যে আমার এই বয়সে আপনাদেরকে শিখাতে হবে। ঠিক আছে, সে ফর সাপোজ এই ভ্যালুটা 1, এই ভ্যালুটা 2, এই ভ্যালুটা 3। ঠিক আছে, ধরে নিলাম এই সাইডে হচ্ছে আমার অ্যাপ্রক্সিমেট টেনসাইল স্ট্রেংথ বসাচ্ছি KSI, আর এই সাইডে হচ্ছে, এই সাইডে আমরা কি ভ্যালু বসাচ্ছি, এই সাইডে সে ফর সাপোজ ধরে নিলাম আমি HRB এর ভ্যালু বসালাম। ঠিক আছে, আমি কিন্তু ডাটা শিট দেখে বসাচ্ছি না, আমি আপনাদের একটা সাপোজ একটা উদাহরণ দিচ্ছি। ঠিক আছে, সো ডাটাগুলো অবশ্যই মিলাবেন না এটার সাথে। এখন দেখেন, আমার যদি দেওয়া আছে যে HRB এর মান 25, তার মানে কি এই 20 আর 30 এর মাঝখানের এইখানে একটা যাব আমরা, তাই তো? আর আমাদের যদি অ্যাপ্রক্সিমেট টেনসাইল স্ট্রেংথ এর মান যদি 3 হয়, তাহলে আমি কোথায় যাব? এই যে এখান থেকে কতটুকু উপরে উঠবো? ওইটা এই যে এখানে 3 আছে, এইখানে কি আমার ডাটা পয়েন্ট আসবে না? তাহলে এটাই কি আমার ডাটা পয়েন্ট না? জি স্যার। জি আচ্ছা, স্যার। এখন আমি বলি, এই যে আমি গতকালকে আপনাদের সেকেন্ড ইয়ারেরই একটা ক্লাস নিচ্ছিলাম, আমি দেখে এতটাই কষ্ট পাইছি। মান আছে যে HRB এর মান সে ফর সাপোজ 25 আর টেনসাইল স্ট্রেংথ এর মান 3, সে আমাকে ডাটা পয়েন্টটা দিয়েছে সে এইখানে। দ্যাট মিন্স এটা পড়তেছে কোন ঘরে? HRB তখন 20 হয়ে যাচ্ছে। আসলে কি ডাটা পয়েন্টটা কি এটা? না স্যার, স্যার। এটা কি এখানে হওয়া উচিত ছিল না? 20 আর 30 এর মাঝখানে। তার মানে কি এটা অবশ্যই ভুল হয়েছে। তো এই জিনিসটাও যদি আমার আপনাদের এই বয়সে এসেও যদি আমার এই জিনিসটা ডেসক্রাইব করা লাগে যে ডাটা কিভাবে বসাইতে হয়, এক্স অ্যাক্সিস থেকে কিভাবে উপরে উঠবেন, ওয়াই অ্যাক্সিস এর কত মান কিভাবে যাবেন, এই জিনিসটা কি মানে এক্সপেক্টেড আমার জন্য বলেন? এটা খুব মানে আমি দেখে খুব কষ্ট পাইছি যে এই জিনিসগুলো যদি আমার ডেসক্রাইব করা লাগে, আসলে ক্লাস তো পড়ায় আমি শেষ করতে পারবো না। আপনাদের তো পড়া অনেক ফাস্ট। এগুলো তো হচ্ছে আমরা ছোটবেলা থেকে শিখে আসছি। এই জিনিসগুলো তো আসলে এখন দেখানোর সময় না। তাহলে কি আপনারা আশা করি, আমি আশা করতেছি যে আপনাদের কাছ থেকে এরকম প্রবলেম পাবো না। কি পাবো নাকি? না স্যার। আচ্ছা ঠিক আছে। এই যে না বললেন এই জিনিসটা যাতে আমি খাতায়ও দেখি। ঠিক আছে, যে আপনারা যাতে এরকম কোনো প্রবলেম করেননি খাতার মধ্যে। দ্যাট মিন্স আমরা এই গ্রাফটা কিন্তু আঁকতে পারতেছি। তার মানে আমরা পয়েন্ট গুলা বসিয়ে আমরা একটু মার্ক করে দিব, এভাবে গোল গোল করে আমরা মার্ক করে দিব। ঠিক আছে, তাহলে যে এক্সামিনার থাকবে তারও আপনার খাতাটা দেখতে কিন্তু তার জন্য ইজি হবে। আর যদি আপনি মার্ক না করেন, সে অনেক পয়েন্ট খুঁজে পাবে না, তখন আপনার মার্কস কমিয়ে দিবে। আচ্ছা, এই যে ডাটাগুলা বসিয়েছেন, ডাটাগুলা বসিয়ে তারপর আমি কি লাইন ড্র করব? একটা বেস্ট ফিটেড লাইন, একটা বেস্ট ফিটেড লাইন ড্র করব। ঠিক আছে, আচ্ছা আমি আপনাদেরকে বেস্ট ফিটেড লাইনটা আপনাদেরকে ইসে দেখাচ্ছি, হোয়াইট বোর্ডে দেখাচ্ছি ড্র করে। সে ফর সাপোজ এটা হচ্ছে আমার ওয়াই অ্যাক্সিস, আর এটা হচ্ছে আমার এক্স অ্যাক্সিস। ঠিক আছে, এখন এক্স অ্যাক্সিসে আমি নিয়েছি হচ্ছে HRB এর ভ্যালু, আর এখানে নিয়েছি আমি কি ওয়াই অ্যাক্সিসে নিয়েছি KSI। KSI দিয়ে কি বোঝাচ্ছি? অ্যাপ্রক্সিমেট টেনসাইল স্ট্রেংথ এর যে ইউনিট সেটা লিখতেছি। আপনারা কিন্তু পুরোটা লিখে দিবেন। আমার হোয়াইট বোর্ডে লিখতে সমস্যা হচ্ছে দেখে আমি জাস্ট ছোট ছোট করে অল্প অল্প অংশ লিখতেছি। ঠিক আছে,
এখন দেখেন আপনাদের ডাটা সে ফর সাপোজ আপনাদের ডাটা আসলো অনেকটা, আপনাদের ডাটা পয়েন্ট এই যে এরকম আসতেছে সে ফর সাপোজ, ঠিক আছে? এখন আপনারা যখন লাইনটা ড্র করবেন তখন কিরকম লাইন ড্র করবেন? অবশ্যই বেস্ট ফিটের লাইন। দেখেন এটা কি বেস্ট ফিটের লাইন হয়? একটু এইদিকে নেই, এই যে এখন মনে হচ্ছে এটা বেস্ট ফিটের লাইন হয়ে যায়, ঠিক আছে? কারণ কি দেখেন কিভাবে বুঝতেছি বেস্ট ফিটের লাইন? দেখেন এই যে নিচের অংশে এটা চোখে দেখাতেই আপনারা বুঝতে পারবেন। এমন না যে প্রত্যেকটা পয়েন্ট থেকে আপনাদের মাপ দিতে হবে। দেখেন এই অংশে এই যে এখান থেকে এতটুকুর যে পারপেন্ডিকুলার ডিসটেন্স, এখান থেকে এতটুকু পারপেন্ডিকুলার ডিসটেন্স, দ্যাট মিনস আমার এই যে লাইনটা আছে এই লাইনের নিচে যতগুলো ডাটা পয়েন্ট আছে এই প্রত্যেকটা ডাটা পয়েন্ট থেকে এই লাইনের উপরে যে পারপেন্ডিকুলার ডিসটেন্স সেইগুলোর সাম আপ আর উপরে যে ডাটা পয়েন্ট গুলো আছে সেইগুলোর সাম আপ যদি সমান হয় তাহলে বলতে পারি কি আমরা এই লাইনটা একটা বেস্ট ফিটের লাইন। দ্যাট মিনস আপনারা যখন আঁকবেন, আমি লাস্ট ক্লাসে আপনাদের যখন মানে সেকেন্ড ইয়ারে আরেকটা ক্লাসে আমি একদম খুব সুন্দরভাবে এই জিনিসটা ডেসক্রাইব করছি। তার মানে কি বেস্ট ফিটের লাইন জিনিসটা কি আপনারা বুঝতে পেরেছেন? স্যার আরেকবার বললে ভালো হয়। আচ্ছা ঠিক আছে, আমি আপনাদের দেখাচ্ছি। সে ফর সাপোজ আপনাদের যে ডাটা গুলো পাচ্ছেন, আপনাদের ডাটা সে ফর সাপোজ এখানে একটা, ঠিক আছে? এগুলো হচ্ছে আপনার ডাটা পয়েন্ট, ঠিক আছে? আপনি যখন HRB আর এই অ্যাপ্রক্সিমেট টেনসিল স্ট্রিং বসিয়ে আপনি এই পয়েন্টগুলো পাচ্ছেন। এখন হচ্ছে আমার লাইনটা ড্র করতে হবে। কি লাইন ড্র করতে হবে? একটা বেস্ট ফিটের লাইন ড্র করতে হবে, ঠিক আছে? আমি একটা বেস্ট ফিটের লাইন ড্র করি। এমন ভাবে ড্র করব যাতে করে কি হয়? যাতে করে আমার উপরে যেই কয়টা মান থাকে, উপরে যেই ডাটা পয়েন্ট গুলো থাকে, দেখেন আমার উপরে কোন ডাটা পয়েন্ট গুলো আছে? এই পয়েন্ট, এই পয়েন্ট, এই পয়েন্ট, এইটা, দ্যাট মিনস এই মানগুলো কি আমার উপরে আছে না? আর নিচে কি আছে এই লাইনের? এটা এইগুলা, তাই না? এখন তাহলে কি বলা যায়? এমন ভাবে আঁকবো যাতে এই যে ডাটা পয়েন্ট গুলো আছে উপরের প্রত্যেকটা থেকে ডাটা পয়েন্ট থেকে এই লাইনের যে লম্ব দূরত্ব, দ্যাট মিনস পারপেন্ডিকুলার যদি লাইন আঁকেন সেই লম্ব দূরত্ব, যেমন এই লম্ব দূরত্ব এতটুকু, এটার এতটুকু, এই সবগুলো লম্ব দূরত্বের যোগফল যদি নিচের ডাটা পয়েন্ট থেকেও সেম লম্ব দূরত্ব আঁকেন, সেই লম্ব দূরত্বগুলোর যোগফলের যাতে সমান হয়, ঠিক আছে? স্যার স্যার বুঝতে এটা পারছি স্যার। জি স্যার। স্যার এখানে অনেকগুলা পয়েন্ট যখন বসাবো তখন এটা কি আন্দাজের উপরে দেখিয়ে দিব নাকি এরকম মেপে দিতে হবে? আচ্ছা, আপনারা মেপে, এই যে বেস্ট ফিটের লাইন কখনোই মেপে আঁকা যায় না, ঠিক আছে? আপনারা যদি মেপে আঁকতে চান মানে হাতে করে, আপনাদের অনেক সময় লাগবে একটা বেস্ট ফিটের লাইন আঁকতে। সো এটা আন্দাজের উপরে। তার মানে আন্দাজ মানে এই না যে আপনি বেস্ট ফিটের লাইনটা যে এইখানে না হয়ে আপনার বেস্ট ফিটের লাইনটা এমন ভাবে হলো যে এরকম হয়ে গেল। তাহলে কি আসলো? সবগুলা ডাটা পয়েন্ট হচ্ছে এক সাইডে, উপরে কোনো ডাটা পয়েন্ট নাই। তাহলে কি এই সাইডে সবগুলা ডাটা পয়েন্টের যোগফল, উপরে কোনো ডাটা পয়েন্টের যোগফলে নাই। তাহলে কি এটা কি বেস্ট ফিটের লাইন? বলেন, এটা কি বেস্ট ফিটের লাইন হইছে? না স্যার। তার মানে এটা স্যার হয় না। স্যার আন্দাজ করে আঁকলেও এমন ভাবে আঁকতে হবে যেন দুই সাইডে পয়েন্টস পড়ে স্যার। হ্যাঁ, দুই সাইডেই পয়েন্টস পড়ে, আর দুই সাইডে পয়েন্টস গুলো এমন ভাবে দিবেন যাতে হচ্ছে মনে করেন সে ফর সাপোজ এখানে একটা পয়েন্ট আছে, ঠিক আছে? আমার ডাটা পয়েন্ট এখানে একটা, আমি কিছু অংশ ইরেজ করে দিই আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে। এই যে আমার এখানে সে ফর সাপোজ আমার একটা ডাটা পয়েন্ট, ঠিক আছে? এখন এখানে ডাটা পয়েন্ট, বাকি ডাটা পয়েন্ট গুলো এখানে। তখন এমন ভাবে আঁকবেন যাতে নিচের একটা ডাটা পয়েন্ট থেকে কিছুটা দূরে থাকে, আর এখান থেকেও যাতে অলমোস্ট কিছুটা দূরে থাকে, যাতে উপরের যতগুলা ডাটা পয়েন্ট আছে, উপরের ডাটা পয়েন্ট সবগুলা থেকে দূরত্ব যদি হিসাব করেন আপনার চোখের আন্দাজে যতটুকু হবে সবগুলোর যোগফল, নিচের যতগুলা ডাটা পয়েন্ট আছে সেইগুলোরও যাতে যোগফল অলমোস্ট প্রায় সেম হয়, ঠিক আছে? কারো কোনো সমস্যা আছে? স্যার বুঝতে পারছি স্যার। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারলে তো খুবই ভালো। আপনারা কতটুকু বুঝতে পারছেন এই জিনিসটা আমি এখন দেখবো, ঠিক আছে? মানে এমন কোনো কাজ করেন না যাতে আমার খুব ব্যাড এক্সপেরিয়েন্স হয়, ঠিক আছে? মানে আমি এই জিনিসটা খুবই কষ্ট পেয়েছি যে আপনাদের কয়েকটা ক্লাসে দেখি যে মানে খুব বাজে অবস্থা, এগুলো খুব মানে শোচনীয়, ঠিক আছে? সে ফর সাপোজ এরকম একটা আমি ডাটা পয়েন্ট পেয়েছি,
আমি লাস্ট ক্লাসে আপনাদের সেকেন্ড ইয়ারের আরেকটা ক্লাসে তাদেরকে বেস্ট ফিটের লাইন আঁকতে দিয়েছি এরকম ডাটা পয়েন্টের জন্য। তাদের সিপি নিয়ে আসি, তারা বেস্ট ফিটের লাইন এঁকেছে কিরকম জানেন? এটা ছিল তাদের বেস্ট ফিটের লাইন। এখন আপনিই বলেন এটা কি কারেক্ট নাকি রং? রং। আচ্ছা, দ্যাট মিনস আমার এখানে সবগুলা ডাটা পয়েন্ট দেখা যাচ্ছে যে এক সাইডে, ঠিক আছে? আর বাকি ডাটা পয়েন্ট গুলা এই সাইডে কোনো ডাটা পয়েন্ট নেই, তার মানে এটা আমার ভুল হয়েছে, ঠিক আছে? আচ্ছা, আবার কেউ কেউ আমাকে বেস্ট ফিটেড, আমি বারবার বলতেছি এটা বেস্ট ফিটেড একটা স্ট্রেট লাইন আঁকবেন, বেস্ট ফিটেড স্ট্রেট লাইন, ঠিক আছে? কেউ কেউ আমাকে লাইনটা এঁকেছে এরকম, এটা কি বেস্ট ফিটেড স্ট্রেট লাইন? লাইনটা কি একটা স্ট্রেট লাইন? নো স্যার। এটা কিন্তু একটা জিগজ্যাগ লাইন হয়ে গেল। তার মানে আমি তাদেরকে মানে বুঝাইতেই পারলাম না আসলে বেস্ট ফিটেড স্ট্রেট লাইন জিনিসটা কি। মানে খুব মানে হতাশাজনক। আমিও তো পড়ে আসছি, তাই না? আমিও তো এই আন্ডারগ্রেডেই শিখছি। সেকেন্ড ইয়ারে ল্যাব করার সময় এই জিনিসগুলো শিখছি। তখন স্যাররা জাস্ট খালি একবারই বলছে বেস্ট ফিটেড লাইন, স্ট্রেট লাইন বলতে আসলে কি বোঝায়? বেস্ট ফিটেড লাইন বলতে আসলে কি বোঝায়? জাস্ট খালি একবার খালি এতটুকু বলছে, বাকি জিনিস আমি নিজেই বুঝে গেছি। এই জিনিসটা যদি আপনাদেরকে এতবার বইলা বোঝানো লাগে তাহলে তো এটা খুব মানে কষ্টের বিষয়। আসলে এই লেভেলে এসে যদি এত বোঝানো লাগে। স্যার পয়েন্ট গুলো এরকম থাকলে স্যার আসলে কিভাবে আঁকবো বেস্ট ফিটেড লাইনটা? স্যার এখানে তো একদম এক্সাক্ট কাছাকাছি। আচ্ছা, আপনাদের যখন ডাটাটা পাবেন, আপনাদের যখন যেই ডাটা টেবিলটা আপনাদের দেখিয়েছে এখানে, দেখেন পয়েন্টগুলো কিন্তু আসলেই খুব কাছাকাছি। দেখেন এই যে অ্যাপ্রক্সিমেট টেনসাইল স্ট্রেংথ, এই যে এটা ডাটাগুলো এটাও যেমন কাছাকাছি, এই যে এইটা ডাটাগুলো এটাও কিন্তু তেমন কাছাকাছি, তাই না? তাই না? তো দেখা যাবে যে আপনারা যখন আঁকবেন তখন পয়েন্টগুলো কিন্তু আসলেই কাছাকাছি থাকবে। সো তখন কিভাবে আঁকবেন এখন দেখাচ্ছি। সে ফর সাপোজ এরকম পয়েন্ট, ঠিক আছে? এরকম পয়েন্টের জন্য আপনারা এরকম আঁকতে পারেন। স্যার কোনো পয়েন্টকে যদি স্ট্রেট লাইনটা একদম ক্রস করে তাহলে তো কোনো স্যার প্রবলেম নেই। না, অবশ্যই কোনো প্রবলেম নেই। আমি কি খেয়াল করতেছি, আমার এখানে ২ টা ডাটা পয়েন্ট আছে, ঠিক আছে? ২ টা ডাটা পয়েন্ট থেকে যেই ডিসট্যান্স দেখেন এগুলো আবার খুব বেশি কাছাকাছি। শুধুমাত্র এখানে একটাই বেশি দূরে, ঠিক আছে? তার মানে এখানে এগুলার অলমোস্ট প্রায় সমান হয়ে যাবে আশা করতেছি। ঠিক আছে? বুঝতে পেরেছি বেস্ট ফিটের লাইন জিনিসটা কি আমরা বুঝতে পেরেছি? জি স্যার। জি স্যার। আচ্ছা, আচ্ছা তাহলে আর এটা নিয়ে আর খুব বেশি আগাইলাম না এই জিনিস নিয়ে। আচ্ছা এখন চলে যাই আপনাদের, তাহলে আমরা স্ক্রিন শেয়ার দিয়ে চলে যাচ্ছি। আচ্ছা, তাহলে এখন দেখা যাচ্ছে কি, তাহলে আমরা এই যে একটা গ্রাফ আঁকবো সেটা হচ্ছে এই y axis এ নিব কি অ্যাপ্রক্সিমেট টেনসাইল স্ট্রেংথ, আর x axis এ নিব HRB এর ভ্যালু। দ্যাট মিন্স এটা হচ্ছে আমাদের একটা গ্রাফ পেলাম। এরপরে আরেকটা গ্রাফ আমাদের ড্র করতে বলেছে। এই যে দেখেন এখানেই বলে দেওয়া আছে, এগুলো আপনাদের ম্যানুয়ালি বলে দিয়েছে। এই যে একটা এই গ্রাফটা আমরা এঁকে ফেলেছি ২ নাম্বার গ্রাফটা। এখন আমাদের ১ নাম্বার গ্রাফটা আমরা আঁকবো। এখন কি বলেছে? HRC আর টেনসাইল স্ট্রেংথ এই টেবিল 2 থেকে। যাই তাহলে আমরা টেবিল 2, টেবিল 2 তে এই যে দেখেন, তার মানে আমাদেরকে আঁকতে বলতেছে HRC আর টেনসাইল স্ট্রেংথ। দ্যাট মিন্স এই ভ্যালু সবগুলা আর এই ভ্যালু সবগুলা ইউজ করে আমরা এখন গ্রাফটা আঁকবো। ঠিক আছে? এখানেও সেম প্রসিডিউরে আমরা গ্রাফটা আঁকবো। কিভাবে আঁকবো? সরি, এই সাইডে কি অ্যাপ্রক্সিমেট টেনসাইল স্ট্রেংথ, আর এই সাইডে নিচে বসে যাবে কি তখন? HRB। HRC। কারণ হচ্ছে আমাদের ২ টা গ্রাফ আঁকতেছি। প্রথমে আমরা একটা এঁকে ফেলেছি HRB নিয়ে, এরপর আরেকটা গ্রাফ আঁকতেছি সেটাও HRC নিয়ে আঁকতেছি। ঠিক আছে? বুঝতে পেরেছি? দ্যাট মিন্স আমরা HRC এর ভ্যালুর জন্য যখন গ্রাফগুলো আঁকবো তখন এইটার HRC আর হচ্ছে এই যে টেনসাইল স্ট্রেংথ এই ভ্যালুগুলো ইউজ করব। আর এই যে HRB এই ভ্যালুগুলোর জন্য আমরা ইউজ করব এই যে এই টেনসাইল স্ট্রেংথ। বুঝতে পেরেছি? দ্যাট মিন্স এই কলামের সাথে এই কলামের রিলেশন, এই ২ টা কলামের মধ্যে আবার রিলেশন। বুঝতে পেরেছি? জি স্যার। আচ্ছা তাহলে এখানেও আমরা এরকম একটা ইয়া পাবো, দেন আমরা এখান থেকে একটা বেস্ট ফিটের লাইন ড্র করব। এতটুকু কারো কোনো সমস্যা? পারবো এতটুকু? জি স্যার পারবো, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে। এখন যদি এতটুকু পারি
তাহলে আপনারা আমাকে আচ্ছা, তাহলে ডাটা পয়েন্টটা কোথায় গেল? তাহলে আমাদের এখন দরকার টেনসাইল স্ট্রেংথ, ঠিক আছে? সে ফর সাপোজ আমাদের HRC হচ্ছে 29.5, ঠিক আছে? আমরা এর আগে গ্রাফটা ড্র করেছি। এই সাইডে সে ফর সাপোজ HRC আর এই সাইডে টেনসাইল স্ট্রেংথ, ঠিক আছে? দুইটা জিনিস বসানো আছে। এই সাইডে দুইটা গ্রাফ ছিল, HRB আর এই সাইডে টেনসাইল স্ট্রেংথ। বুঝেন, কিন্তু এই জায়গাটা কিন্তু একটু কঠিন আছে। সে ফর সাপোজ পয়েন্ট বসানোর পর আমরা যে বেস্ট ফিটের লাইনটা আঁকছি সেটা হচ্ছে এরকম, বেস্ট ফিটের যে লাইনটা আঁকছি সেটা হচ্ছে এরকম, ঠিক আছে? এখন দেখেন আমাদের HRC এর ভ্যালু এখানে কত আসছে? 29.5। 29.5 29.5 HRC, দ্যাট মিনস আমার HRC গ্রাফে আসবো, HRC গ্রাফে এসে সে ফর সাপোজ আমার এই জায়গায় হচ্ছে 29.5, ঠিক আছে? এই 29.5 বরাবর উপরে আসবো, উপরে এসে এই যে যেখানে এসে আমার এই যে বেস্ট ফিটের লাইনটাকে এটা ছেদ করতেছে সেই বরাবর আমার আবার বাম সাইডে যাব, y অ্যাক্সিস এ ছেদ করলো, এই মানটাই হচ্ছে কত? টেনসাইল স্ট্রেংথ এর মান। দ্যাট মিনস 29.5 এর জন্য এই যে মানটা পাবো সেটাই কত? টেনসাইল স্ট্রেংথের মান পেলাম সে ফর সাপোজ 135। আমি একটা উদাহরণ দিলাম, ঠিক আছে? বুঝতে পেরেছি? জি স্যার। আচ্ছা, এরপরে বিষয় হচ্ছে এই যে মাইনাসের মানগুলোর জন্য দেখা যাবে যে আমাদের এই যে আমরা যে গ্রাফটা আঁকবো সেখানে আমাদের যে টেবিল থেকে সেখানে কোনো মাইনাসের মানের HRC এর মান নাই। সো এই মানগুলোর জন্য আমাদের কোনো মান থাকতেছে না, ঠিক আছে? টেনসাইল স্ট্রেংথের। আচ্ছা, এরপরে মানে সরি এটা না, টেনসাইল স্ট্রেংথের মান থাকবে না এই যে এই জায়গাগুলোর, ঠিক আছে? এই জায়গাগুলো দেখা যাবে যে মান থাকবে না কারণ মাইনাস মানের জন্য, ঠিক আছে? এরপরে আসবো সে ফর সাপোজ আমার 66.6, তার মানে কি করব? HRC তে সে ফর সাপোজ আমার এই পয়েন্ট হচ্ছে 66.6, দ্যাট মিনস 66.6 বরাবর আমি উপরের দিকে উঠে যাব। এই যে বেস্ট ফিটের লাইনকে যেখানে ছেদ করেছে সেই ছেদ অংশ থেকে আমার সরাসরি বাম দিকে চলে যাব। এই যে এই মানটা পেয়েছি টেনসাইল স্ট্রেংথের, এই মানটাই কত? HRC 66 এর জন্য যে মানটা সেটাই আমরা এখানে নোট ডাউন টেনসাইল করব, স্ট্রেংথ। ঠিক আছে? তাহলে আমরা বুঝতে পারতেছি কিভাবে আমরা টেনসাইল স্ট্রেংথটা পাচ্ছি। জি স্যার। আচ্ছা আচ্ছা, এখন বিষয় হচ্ছে HRB এর জন্য। HRB এর জন্য কিন্তু সেম, এই যে দেখেন HRB, সে ফর সাপোজ HRB 46.7 দেওয়া আছে, ঠিক আছে? দ্যাট মিনস HRB 46.7 এ আসবো, এই বরাবর উপরে উঠে যাবো, যেখানে ছেদ করেছে লাইনটার যেখানে ছেদ করতেছে বেস্ট ফিট সেই বরাবর বাম সাইডে চলে যাব, যেই মানটা পাবো সেটাই হচ্ছে HRB এর জন্য আমার টেনসাইল স্ট্রেংথ। বসাইতে পারি টেনসাইল স্ট্রেংথ? জি স্যার। আচ্ছা, তাহলে আমাদের এই জিনিসটা কিন্তু আমরা অলরেডি কিভাবে বসাবো সবকিছু আমরা বুঝে গিয়েছি টেনসাইল স্ট্রেংথ। এরপরে আসতেছে আমাদের যে অংশটা সেটা হচ্ছে আমাদের মোড স্কেল হার্ডনেস। আচ্ছা, আমি একটু ইরেজ করে নেই। দ্যাট মিনস এতটুকু পর্যন্ত টেনসাইল স্ট্রেংথ পর্যন্ত কারো কোনো সমস্যা নাই। সমস্যা থাকলে বলেন, নাহলে পরের স্টেপে কিন্তু যাইতে আমার খুব কষ্ট হয়ে স্যার যাবে। তাহলে গ্রাফ কি দুইটা হবে, একটা HRB একটা HRC? হ্যাঁ, একটা HRB আর একটা HRC। বুঝতে পেরেছি? জি স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, ঠিক আছে। এখন উম, এখন আমরা বাকি অংশগুলোতে যাচ্ছি, দাঁড়ান একটু দেখে নেই। আচ্ছা আচ্ছা, আপনার গ্রাফ যখন আঁকবেন, ঠিক আছে? গ্রাফে সে ফর সাপোজ আমার এটা হচ্ছে HRC, ঠিক আছে? আর এই সাইডে হচ্ছে টেনসাইল স্ট্রেংথ KSI, ঠিক আছে? এখানে বলে দিয়েছে অলসো শো দ্য করেসপন্ডিং টেনসাইল স্ট্রেংথ অফ টেস্টেড স্পেসিমেন ইন দ্য গ্রাফ। সে ফর সাপোজ আমার এই যে এখানে এটা কি ছিল? কাস্ট আয়রন বার না? দ্যাট মিনস কাস্ট আয়রন বারের জন্য আমি এই যে HRC এর মান সে ফর সাপোজ এটা 29.5 ছিল, তাই না? HRC এই 29.5 এর জন্য টেনসাইল স্ট্রেংথ এত পেয়েছি, তাই না? এটা কিসের জন্য পেয়েছি? কাস্ট আয়রন বার না? এই যে এই লাইনটার উপর লিখে দিবেন, এটা হচ্ছে কাস্ট আয়রন বার, ঠিক আছে? বুঝতে পেরেছি? জি স্যার। আচ্ছা, তাহলে আমার টেনসাইল স্ট্রেংথের অংশটুকু শেষ।
এখন আমরা যাব হচ্ছে মোর স্কেল। মোর স্কেলের হার্ডনেস কিভাবে বের করব। আমরা 2 মিনিট না, সরি 1 মিনিট একটু রেস্ট নেই তাহলে। আচ্ছা, এখন হচ্ছে আমাদের মোর স্কেল হার্ডনেসটা কিভাবে বের করতে হয় সেটা আমরা শিখব। তার মানে টেন্সাইল স্ট্রেংথটা কি কোথা থেকে পাবো? আমরা গ্রাফ থেকে পাবো। আমি কিন্তু আপনাদের সব কিছু লিখেই দিয়েছি যে কোনটা কোথা থেকে পাবো। মোর স্কেলটা কোথা থেকে পাবো? এই যে এখানে মেনশন করে দিয়েছি, ফ্রম ফিগার 6। ফিগার 6 থেকে আমরা মোর স্কেল হার্ডনেসটা পাবো। ঠিক আছে, দেখি তাহলে ফিগার 6টা যাই। এই যে এখানে ফিগার 6 আমি আপনাদের একটু আগে বলেছি, এই অংশটুকু আমি আপনাদের পরে দেখাচ্ছি। ঠিক আছে, এই অংশগুলো একটু ইরেজ করে দিই। ঠিক আছে, এখন দেখেন আমরা যে ডাটা টেবিলটা পেয়েছি, ডাটা টেবিল থেকে আমরা কি কি মান পেয়েছি। এটা হচ্ছে ব্রিনেল স্কেল। ব্রিনেল স্কেল মানে এটা হচ্ছে আমরা কি মান, বিএইচএন। ঠিক আছে, এই জায়গাটা একটু ভালোভাবে খেয়াল করেন। ঠিক আছে, এরকম একটা জিনিস আপনার ট্রান্সপোর্টেশনেও হচ্ছে ইউজ করা হয়। এরকম টাইপের একটা মানে টেবিলের মতো মানে এরকম টাইপের একটা গ্রাফ দেওয়া থাকে, সেইখান থেকে আমরা বিভিন্ন রকমের মান ইউজ করি। ঠিক আছে, এই জিনিসটা একটু শিখে যান কিভাবে ইউজ করতে হয় এটা। ঠিক আছে, সহজ, খুব বেশি কঠিন না। সে ফর সাপোজ আপনি এইচআরসি এর মান পেয়েছেন। ঠিক আছে, এইচআরসি আমি দেখি আমাদের, এই যে আমি আপনাদের সুবিধার জন্য প্রথমে একটা এক্সাম্পল আপনাদের ক্যালকুলেশন দেখিয়ে দিয়েছি। সে ফর সাপোজ আমার এইচআরসি হচ্ছে 29.5, সেটার জন্য আমার বিএইচ এর মান আমি ক্যালকুলেশন করেছিলাম না আগেই। বিএইচএন এর মান কত পেয়েছি? 283.69। ঠিক আছে, দ্যাট মিন্স আমি এই দুইটা মান আমি বসাবো এখানে। 29.5 এইচআরসি ছিল 29.5, সে ফর সাপোজ এটা 20, তার মানে এটা 30, এটা হচ্ছে 40, দ্যাট মিন্স এইখানে বলা যায়। আচ্ছা, আর হচ্ছে আমার বিএইচএন এর মান কত ছিল? কি কেউ শুনতে পাচ্ছি না? 283.69। একটু বলেন, না হলে আমি কিভাবে করব? 283.69। আচ্ছা ঠিক আছে, এখন দেখেন এই স্কেলে এই যে এখানে হচ্ছে 200, এখানে হচ্ছে 300, 400, এই যে 500 মেনশন করা আছে। তাহলে 283 কোথায় বসবে বলা যায়? এখানে বসবে, জি বলা স্যার। যায় 300 এর কাছাকাছি। তাহলে আমার দরকার কি? আমার হচ্ছে মোর স্কেলের ভ্যালুটা, এই যে মোর স্কেলের ভ্যালুটা আমার মান দরকার। তাহলে আমি এখন যেটা করব, আমার হচ্ছে দেখেন এই পয়েন্টটা নোন আর এই পয়েন্টটা হচ্ছে নোন, আমি অলরেডি আমার টেবিল থেকে পেয়ে গিয়েছি। দ্যাট মিন্স এই দুইটা পয়েন্ট আমি যোগ করি স্কেল দিয়ে, পুরোপুরি স্কেল দিয়ে করবেন। এই দুইটা পয়েন্ট যোগ করে, এই দুইটা পয়েন্টকে যোগ করে সেটাকে আবার বর্ধিত করে দিবেন। বুঝতে পেরেছি? স্যার এটা কি স্ট্রেট লাইনে হবে? অবশ্যই স্ট্রেট লাইন। এটা কি স্ট্রেট লাইন হবে? আমি বারবার বলতেছি স্কেল দিয়ে যোগ করবেন। স্কেল দিয়ে যদি লাইন দুইটা যোগ করেন তাহলে কি স্ট্রেট লাইন হবে নাকি জিগজ্যাগ লাইন হবে? আপনিই বলেন। স্যার আমরা বলতে চাচ্ছি যে Straight স্যার line এটা হবে। একটু মানে স্যার ব্যাকআউট তো হতে পারে স্ট্রেট লাইন আচ্ছা, হলেও স্কেল দিয়ে। লাইনটা এরকমও হইতে পারে। জি স্যার, জি ঠিক স্যার। আছে, লাইনটা এরকমও হইতে পারে। এগুলো কি একটা স্ট্রেট লাইন না? আপনি জি স্কেল স্যার। দিয়ে লাইনটা ড্র করবেন। এই পয়েন্ট আর এই পয়েন্ট স্কেল দিয়ে যোগ করবেন। এই দুইটা পয়েন্ট যোগ করে স্কেলের বাকি অংশটুকু একটু বাড়িয়ে দিবেন মো স্কেল পর্যন্ত। মো স্কেল পর্যন্ত বাড়িয়ে এইখানে যে মানটা পাবেন, সে ফর সাপোজ এই যে এখানে দেওয়া আছে এটা 5, তাহলে এটা 5 একটু নিচে পেয়েছি, তাহলে মো স্কেলের মান আমার কত আসতেছে?
4.9 ধরলাম, এই যে এখানে 4 দেওয়া আছে, তাহলে একদম 5 এর কাছাকাছি, তাহলে 4.9 পেরে গেলাম। বুঝতে পেরেছি কিভাবে মো স্কয়ারের ভ্যালুটা পেয়েছি? স্যার এটা একটু নিচেও যদি যায় তাহলে আমি 4.56 এগুলো ধরে নিব আন্দাজে। হ্যাঁ, যদি আপনার পয়েন্ট এইখানে আসে তাহলে কি আপনি বলতে পারেন কি যদি মিডল পয়েন্ট হয়, এটা একেক জনের জন্য কিন্তু একেক রকম মান আসবে। সবাই যদি একরকম মান লেখেন তখন কিন্তু আপনাদের নাম্বার আমি কেটে দিব। কারণ আমি বুঝবো যে আপনারা সবাই দেখে, দেখে করছেন, কারণ এটা পারসন টু পারসন নাম্বার ভ্যারি করবে। যেমন এই পয়েন্টকে দেখা যাবে কেউ 4.5 বলতেছে, কেউ 4.4 বলতেছে। কিন্তু এমন না এই পয়েন্টকে কেউ যদি আবার 4.1 বলেন তাহলে কিন্তু আমি আবার কেটে দিব। কারণ কি 4.1 হলে অবশ্যই 4 এর কাছাকাছি হবে ভ্যালুটা, তাই না? কিন্তু এটা কি অলমোস্ট মিডলে দেখা যাচ্ছে, কারো চোখে হয়তো বা 4.4 হইতে পারে, কারো চোখে এটাকে 4.5 মনে হইতে পারে, কারো চোখে হয়তো বা 4.6 মনে হইতে পারে, কিন্তু অবশ্যই 4.1 ও মনে হবে না আর 4.9 ও মনে হবে না। বুঝতে পেরেছি বিষয়টা? জি স্যার। আচ্ছা। একইভাবে তাহলে আমরা হচ্ছে যখন এইচ আর সি এর মান পাচ্ছি, এইচ আর সি টেবিলের মানের জন্য আমরা মো স্কেলের ভ্যালু কিন্তু আমরা পেয়ে যাচ্ছি, ঠিক আছে? এখন সে ফর সাপোজ আমাদের কিছু, কিছু অংশে কিন্তু আমরা দেখেছি আমরা HRC এর ভ্যালু পাচ্ছি না। আমরা পাচ্ছি কিসের ভ্যালু? HRB এর ভ্যালু। সে ফর সাপোজ আমার HRB এর ভ্যালু আসতেছে কত? দেওয়া আছে এখানে একটা, এখান থেকে ধরি 46.7, ঠিক আছে? সে ফর সাপোজ 46, এই যে দেখেন এখানে 40, এখানে 60, তার মানে এই দুইটার মাঝখানে কি আসবে? 50, তার মানে 46 টা 50 একটু কাছাকাছি। সে ফর সাপোজ ধরলাম এখানে, ঠিক আছে? সরি, এই যে এখানে ধরলাম। তো এখানে ধরার পরে দেখেন, আর আমার সে ফর সাপোজ এটার জন্য কিন্তু আমি বিএইচএন এর মানটাও কিন্তু ক্যালকুলেট করতে পারতেছি। কিভাবে ক্যালকুলেট করতেছি? আপনি বিএইচএন এর মানটা বের করেন তো। এই ইকুয়েশন দিয়ে আমাকে বলেন বিএইচএন এর মানটা কত? বলেন। HRB এর ভ্যালু কত ধরেছি? 46.7। 46.7 এর জন্য বিএইচএন এর মানটা বলেন। কি কারো হাতের কাছে ক্যালকুলেটর নাই? স্যার 43.7 এর জন্য বের করব? হ্যাঁ, 43.7 এর জন্য বিএইচএন এর মানটা আমাকে বলেন। কি 4.58 আছে 4.58 কত আসছে? স্যার 84.58 আচ্ছা, 84.58 দেখেন এখানে 50, তাহলে এই দাগে কত বলা যায়? ধরি 60, 70, 80, 90, 100, তাহলে এখানে হচ্ছে 60, তার মানে 84, 60, 70, 80, তাহলে 84 ধরলাম এই পয়েন্টে, 80 আর 90 এর মাঝখানে ধরলাম, ঠিক আছে? মাঝখান থেকে একটু নিচে। তাহলে কি করব এখন? তাহলে এখন যেটা করব, এই পয়েন্টটা আর এই পয়েন্টটা যোগ করব ফার্স্টে, যোগ করে স্ট্রেট লাইন, ঠিক আছে? রুলার দিয়ে যোগ করব। পুরোপুরি কাজটা কিন্তু আমাদের যে রুলার আছে ওই মানে কি বলবো ওই স্কেল দিয়ে কিন্তু করব, ঠিক আছে? তারপরে সেইটাকে আমরা বাড়িয়ে দিব। বাড়িয়ে দিলে এইখানে যেই মানটা পেলাম, সে ফর সাপোজ এটা হচ্ছে 2.8 পেলাম, ঠিক আছে? এই মানটা এটাকে 2.8 বলতে পারি, বাট কত বলতে পারি? 2.9 ও বলতে পারি, it depends, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমার মো স্কেলের ভ্যালু। বুঝতে পারছি তাহলে আমরা মো স্কেলের ভ্যালু কিভাবে পাচ্ছি? জি স্যার, বুঝতে পারতেছি। আচ্ছা, কারো যদি কোনো রকমের স্যার প্রবলেম, নেগেটিভ ভ্যালুর জন্য কি করব? আচ্ছা নেগেটিভ ভ্যালুর জন্য কি আপনার নেগেটিভ ভ্যালুর জন্য আপনি বিএইচএন এর মান পাচ্ছেন? দেখেন এখানে কি নেগেটিভ ভ্যালুর জন্য বিএইচএন এর মান পাওয়া পসিবল? না স্যার। না স্যার। তাহলে তখন বিএইচএন এর মান ব্ল্যাঙ্ক থাকতেছে। বিএইচএন এর মান ব্ল্যাঙ্ক থাকলে তখন মো স্কেলেরও ভ্যালু পাবেন না। স্যার নেগেটিভ ভ্যালুর জন্য তো সব জায়গায় খালি। হ্যাঁ, আচ্ছা এখন হচ্ছে তাহলে আমরা মো স্কেলের প্রত্যেকটা ভ্যালু ফিগার 6 দেখে দেখে আমরা ড্র করে ফেলবো। এরপরে আসতেছে আমাদের যেটা ডেপথ ক্যালকুলেশন। তার মানে মো স্কেল পর্যন্ত কারো কোনো সমস্যা নেই ক্যালকুলেশনে? সমস্যা আছে কারো? না স্যার। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা এই ডেপথ,
ঠিক আছে? আমরা ডেপথ ক্যালকুলেশন করব। এই ডেপথ ক্যালকুলেশনের জন্য একদম সিম্পল, ডেপথ ক্যালকুলেশনটা হচ্ছে একদম সিম্পল, সব থেকে ইজি। এই ফর্মুলা দুইটা ইউজ করবেন, ফর্মুলা দুইটা ইউজ করে আপনার ডেপথ ক্যালকুলেশন করবেন। যেখানে HRB আছে সেখানে HRB এর মান বসাবেন, যেখানে HRC আছে সেখানে HRC এর মান বের করবেন। স্যার সবগুলোর জন্য না স্যার, মানে হ্যাঁ, যেগুলো সবগুলোর জন্য বের করে ফেলবেন। ঠিক আছে? বুঝতে পারছি। আচ্ছা, তারপরে হচ্ছে আপনারা শেষ, তার মানে আমার কি ডাটা টেবিল ফিল আপ করা হয়ে গিয়েছে। ঠিক আছে? ডাটা টেবিল যদি আমার ফিল আপ করা হয়ে যায়, এখন আমি যাব হচ্ছে ডিসকাশন পার্টে। ডিসকাশন পার্টে আপনারা লিখবেন ডিসকাশনদের কি কি রেজাল্ট পেয়েছেন সেগুলো সম্পর্কে লিখবেন, গ্রাফগুলা। ঠিক আছে? ফেইলিয়ার প্যাটার্ন এন্ড অলসো কম্পেয়ার দ্য রেজাল্টস ফাউন্ড, দ্য গ্রাফস এন্ড দ্য ফেইলিয়ার প্যাটার্নস। আচ্ছা, এগুলো সম্পর্কে লিখবেন। আর হচ্ছে এই যে অ্যাসাইনমেন্ট দেওয়া আছে, এই অ্যাসাইনমেন্টের কোশ্চেনগুলো আপনারা একটু স্টাডি করে লিখে ফেলবেন। আচ্ছা, এখন আমার কথা হচ্ছে এখানে যেই মানগুলো দেওয়া আছে ভালোভাবে শুনেন। এখানে যে মানগুলো দেওয়া আছে এই মানগুলো আপনারা নোট ডাউন করে নেন। এই মানগুলো দিয়ে আপনারা ল্যাব রিপোর্ট লিখবেন, ক্যালকুলেশন করবেন, আমাকে জমা দিবেন। ঠিক আছে? বুঝতে পেরেছি আমাদের কি অ্যাসাইনমেন্ট? জি স্যার। আচ্ছা, এখন আমার সবগুলা ভ্যালু দিয়ে সবগুলা ভ্যালু মানে সবগুলা ভ্যালু ইউজ করা লাগবে, ইউজ করে হ্যাঁ, বাইরে করব। হ্যাঁ, ঠিক আছে। এই মানগুলো কিন্তু এই মানগুলো আমি ইউজ করেছি হচ্ছে আপনাদেরকে বোঝানোর জন্য। সো এই মানগুলো আপনারা লিখবেন না। ঠিক আছে? এই মানগুলো আপনারা যেটা পান ক্যালকুলেশন করে সেটা লিখবেন। ঠিক আছে? এটা আমি আপনাদের বোঝানোর জন্য জাস্ট মানগুলো লিখেছি। দ্যাট মিনস আমার এক্সপেরিমেন্ট যখন ল্যাবে করতাম তখন আমি এই মানটাও জানতাম, HRB এর মান জানতাম আর HRC এর মান জানতাম। তাই তো? ঠিক আছে? তাহলে আমার এতটুকু মান স্যার জানা, বাকি ডিসকাশনের মধ্যে স্যার কি লিখবো স্যার? স্ট্যান্ডার্ড কি কোনো ভ্যালু আছে স্যার? ডিসকাশনের মধ্যে কি লিখবেন? আপনারা নেটে কিছু দেখেন, দেখে দেন, তারপর ডিসকাশন করে লেখেন। আপনাকে আমি অ্যাসাইনমেন্ট বুঝাচ্ছি, তারপর আমি ডিসকাশন পার্ট ডিসকাস করে দিচ্ছি। আপনাদের কোনো অসুবিধা নেই। ঠিক আছে? তার মানে আমার এতটুকু পার্ট আমি ফিল আপ করতে পারতেছি। পারবো? জি স্যার। আচ্ছা, এখন কথা হচ্ছে আরেকটা টেবিল আছে, এই যে ডাটা টেবিল। আরেকটা, এই টেবিলটা কিভাবে ফিল আপ করবেন দেখেন। স্পেসিমেন, এখানেও স্পেসিমেন, নেম অফ দ্য মেটাল, এখানেও নেম অফ দ্য মেটাল। দ্যাট মিনস এই টেবিলে যে মান দেওয়া আছে এগুলো দেখে দেখে আপনারা ফিল আপ করে ফেলবেন। ঠিক আছে? এই দুইটা জিনিস কি পরের যে টেবিলটা আছে সেখান থেকে আসে না? স্যার নিচের টেবিল থেকে এই মানটা, হ্যাঁ, এই টেবিলটা ফিল আপ নিচের টেবিল থেকে কিন্তু সবকিছু চলে আসতেছে মানগুলা। ঠিক আছে? এই টেবিলটাতে আরেকটা বিষয় হচ্ছে এই যে এখানে দেখেন, আচ্ছা, এখানে টাইপ অফ আইডেন্টার আপনি যদি এখানে দেখেন, এখানে আমরা প্রথম যেই সিরিয়াল নাম্বারে যে প্রথম স্পেসিমেনটা নিয়েছি সেটার জন্য আমাদের অ্যাপ্লাইড লোড কত ছিল? 150। লিখে ফেলবেন 150। তার মানে আমার অ্যাপ্লাইড লোড সবগুলো কিন্তু আমরা পেয়ে যাচ্ছি, তাই না? তার মানে 150 হলে কত HRC সেটাও কিন্তু আমি দিয়ে দিচ্ছি। এই যে আপনাদের দেখেন HRC কত পেয়ে যাচ্ছি। এখন দেখেন যদি এখানে 150 হয় তাহলে আমার টাইপ অফ আইডেন্টিটি আমি কি লিখবো বলেন তো দেখি? স্যার কোন স্যার? হ্যাঁ, যদি আমার এখানে অ্যাপ্লাইড লোড যদি 100 হয় তাহলে আমার টাইপ অফ আইডেন্টিটি কি হবে? বল। তার মানে হচ্ছে আমি অ্যাপ্লাইড লোড দেখে দেখে কিন্তু আমি বলতে পারতেছি যে এখানে কোন টাইপের আইডেন্টিটি ইউজ করা হচ্ছে। তাহলে কি আমার এই কলামটা সেটেল ডাউন? সবাই বুঝতে পেরেছি কিভাবে লিখবো? জি স্যার। তাহলে এই টেবিলটা তো সবাই ফিল আপ করতে পারবো আশা করি। কারো কোনো সমস্যা হবে না? যদি সমস্যা হয় বলেন। আচ্ছা, তাহলে আমাদের যেটা দেখা যাচ্ছে আমাদের এই রিপোর্টের জন্য টোটাল 2টা টেবিল থাকবে। এইটা হচ্ছে একটা টেবিল আর এইটা হচ্ছে আরেকটা টেবিল। ঠিক আছে? এখন আপনারা যেটা করবেন, এখন আপনারা আমাকে একটা কাজ করে দিবেন, সেটা হচ্ছে এই যে একটা গ্রাফ, এই যে এখানে তো কয়টা গ্রাফ আঁকতে হবে? এখানে আমাকে বলেছে ওরা 2টা গ্রাফ আঁকতে, তাই তো? ওরা আমাকে 2টা গ্রাফ আঁকতে বলেছে। এই গ্রাফ নাম্বার 1, গ্রাফ নাম্বার 2। ঠিক আছে? আপনারা আমাকে এখন এই গ্রাফ নাম্বার 1 টা এঁকে দেন। একে গুগল ক্লাসরুমে এখন সাবমিট করবেন। আমি আপনাদের CP1 হিসেবে আপনাদের একটা অ্যাসাইনমেন্ট এখন খুলে দিচ্ছি। আপনারা আমাকে এখন সবাই গ্রাফটাকে সাবমিট করবেন। এই মানটা কোথায় পাবেন? টেবিল 2 টা। এই যে আপনাদের ল্যাব ম্যানুয়াল যেটা আছে, ল্যাব ম্যানুয়ালে দেওয়া আছে। এই যে। ঠিক আছে? 1 নাম্বারটা কি ভার্সেস গ্রাফ বলেছে?
এইচআরসি এর সাথে আমার টেনসাইল স্ট্রেংথ। কি করতে হবে সবাই বুঝেছি, এখন কি করতে হবে? সিপিটা বুঝতে পেরেছি? জি স্যার। আমি দেখতে চাই যে আপনারা আসলে মানে কিরকম লিখতেছেন আসলে। মানে আপনারা বেস্ট ফিটের লাইনটা বুঝতেছেন কিনা। আমি এইজন্য মেইনলি এই গ্রাফটা ড্র করতেছি। কারণ আপনাদের গ্রাফটা যদি ভুল হয়, আপনারা এর পরবর্তীতে যত রকমের ক্যালকুলেশন করবেন, কারণ গ্রাফ দেখে, দেখে আপনি কিন্তু এখানে এই টেনসাইল স্ট্রেংথটা বের করবেন। এই টেনসাইল স্ট্রেংথটাও আপনার ভুল হবে। আর টেনসাইল স্ট্রেংথটা যখন ভুল হবে তখন আপনার মো স্কেলে যে ভ্যালুটা পাবেন সেটাও ভুল হবে। সো আপনাদের রেজাল্টে একটা বড় পোরশন ভুল হয়ে যাচ্ছে। আপনাদের মার্কস অনেক ডিডাক্ট হয়ে যাবে। এজন্য আমি চাচ্ছি যে আপনারা এট লিস্ট গ্রাফটা এখন কারেক্ট করে এঁকে ফেলেন আমার সামনে। এই টেবিল দেখে, দেখে এই টেবিলটা দেখে, দেখে আপনারা ১ নাম্বার যে গ্রাফটা আছে, ১ নাম্বার গ্রাফটা কি বলেছে? এইচআরসি আর হচ্ছে টেনসাইল স্ট্রেংথ। এই ২ টা নিয়ে গ্রাফটা এঁকে ফেলেন। খুব সুন্দরভাবে গ্রাফটা আঁকেন। এক্স অ্যাক্সিস এ কি বুঝাচ্ছে, ওয়াই অ্যাক্সিস এ কি বুঝাচ্ছে মেনশন করে দেন। গ্রাফের কত ঘরকে 1 ইউনিট ধরতেছেন এগুলা মেনশন করে দেন। মেনশন করে দিয়ে আমাকে গ্রাফটা এঁকে আমাকে এখন Google Classroom এ সাবমিট করেন। আমি Google Classroom এ আপনাদের অ্যাসাইনমেন্ট ক্রিয়েট করে দিচ্ছি। তো এইচআরসিটা না স্যার? সরি? তো এইচআরসির গ্রাফটা আঁকবো? এইচআরসি ১ নাম্বার যে গ্রাফটা আপনাদের যে ল্যাব ম্যানুয়াল আছে, ল্যাব ম্যানুয়ালের যে ১ নাম্বার যে গ্রাফটা আছে সেটা। স্যার এখনই? এখনই এটা আপনাদের সিপি। কতক্ষণ সময় লাগবে আপনাদের? স্যার যাদের কাছে গ্রাফ পেপার নেই। কেন? আপনাদেরকে কিন্তু স্যার কিন্তু আগেই বলে দিয়েছেন যে ল্যাব করতে বসার সময় অবশ্যই গ্রাফ নিয়ে বসতে হবে, গ্রাফ পেপার নিয়ে। আপনার কাছে গ্রাফ পেপার নাই? না স্যার। তাহলে তো কিছু করার নাই। তোমাদেরকে ইন্ট্রোডাক্টরি ক্লাসে বলা হয়েছিল যে যেকোনো সময় গ্রাফ পেপার লাগতে পারে। তো শাহনেয়াজ, আমার মনে হয় ওদেরকে গ্রাফ আঁকতে ছেড়ে দাও, কারণ ১ ঘন্টা সময় আছে। ওরা যদি এখানে টাইম নষ্ট করে তাহলে ওখানে আবার টাইম পাবে না আর কি। ভাইয়া কি করবো তাহলে? তুমি ওদেরকে গ্রাফ আঁকতে দিয়ে দাও, ক্লাসরুমে একটা অ্যাসাইনমেন্ট খোলা থাকবে, তোমরা এখনই শুরু করে দাও। আমার মনে হয় ৩:৩০ পর্যন্ত তোমাদের টাইম ১ ঘন্টা, মোর দেন এনাফ। তোমরা করো, করে হচ্ছে ওখানে জমা দাও আর কি। আর গ্রাফের ডাটাটা কোনটা হবে? টেবিল 2 স্যার দিয়ে দিবেন। গ্রাফের ডাটাটা আমরা কোথা থেকে পাচ্ছি? টেবিল 2 থেকেই কিন্তু আমরা গ্রাফের ডাটা পাচ্ছি। আর আমি যে একটু আগে আপনাদের যে ডাটা শিটটা দেখিয়েছি, ডাটা শিটের ডাটাগুলো কিন্তু আপনাদেরকে একটু আগে দেখিয়ে দিয়েছি। আপনারা কি ওটা খেয়াল করেছেন? ওই ডাটাগুলো কি ছবি তুলে রেখেছেন? না স্যার, ছবি তো জি স্যার, ডাটা রেখে রাখা হয়েছে। কেউ ছবি তুলে নাই? আচ্ছা আমি দিচ্ছি আবার, আপনারা এটার ছবি তুলে রাখতে পারেন জিনিসটা। ইরেজ করে দিয়ে আপনাদের প্রশ্নগুলো দেখতে সুবিধা হবে। দেখা যাচ্ছে পুরোপুরি? ছবি তুলে ফেলেন একটা। জি স্যার। আচ্ছা, এটা অ্যাসাইনমেন্টে আমরা শাহনেয়াজ তুমি তারপরে অ্যাটাচ করে দিও। আর তোমরা ছবি তুললে নিলে তোমাদেরই সুবিধা, তাহলে কাজটা তোমরা ফাস্ট করতে পারবে আর কি। জি ভাইয়া। আরেকটা জিনিস হলো, তোমাদের গ্রাফটা নিচ্ছি, হয় গ্রাফ করো নাহলে ভাইবা দাও, তোমাদের কি পছন্দ? স্যার ভাইবা দেই। ভাইবা দিবা? জি স্যার স্যার ভাইবা গ্রাফ বেস্ট। স্যার গ্রাফ। গ্রাফ গ্রাফ। আজকে না স্যার গ্রাফটা গ্রাফ করো, না। ঠিক আছে? যারা গ্রাফটা ভাইবা দিবে করো। তাদের স্যার ভাইবা নেন, আমরা গ্রাফ না করি না না স্যার। না, একটা কখনোই হবে না। আজকে গ্রাফই নিব, এটা শিওর। আজকের গ্রাফটা হচ্ছে সব থেকে ইজি গ্রাফ। এরপরে আসবে হচ্ছে ১৫০ পয়েন্টের গ্রাফ, ২০০ পয়েন্টের গ্রাফ। তোমরা আজকে করে ফেলো, এটাই মনে হয় ভালো হয়।
আর এই ডাটা দিয়ে কিন্তু ল্যাব রিপোর্ট করবা, হাতে অনেক সময় আছে। গ্রাফটা করে ফেলো, একটা জাস্ট পয়েন্ট বসে একটা লাইন আঁকবা স্ট্রেট, মানে স্যার দেখাই দিলেন, তো একে জাস্ট জয়েন করাই দিবা। এটা তো স্যার আরেকবার একটু বলবেন, লাস্টের দিকে নেট চলে গিয়েছিল, শুনতে পারিনি। আচ্ছা, আপনাদেরকে স্যার যেটা বলতেছেন, আপনাদেরকে গ্রাফ ড্র করার কথা বলতেছে, ঠিক আছে, সিপি হিসেবে। কারণ আজকের যে গ্রাফটা সেটা কিন্তু কম্পারেটিভলি অনেক ইজি। শোনা যাচ্ছে? জি স্যার। স্যার এখন না, মানে গ্রাফে কি কি আঁকতে হবে ওটা জিজ্ঞেস করছেন। ও আচ্ছা, গ্রাফে কি কি আঁকতে হবে না আমি তো বলেই দিলাম মাত্র। আপনারা এখন আপনাদের টোটাল গ্রাফ আঁকতে হবে এই ল্যাবের জন্য 2টা গ্রাফ। আমি চাচ্ছি আপনাদের এই 1 নাম্বার গ্রাফটা আঁকতে, এইচআরসি আর হচ্ছে টেনসাইল স্ট্রেংথ ভার্সেস এইচআরসি। দ্যাট মিন্স ওয়াই এক্সিসে আমি টেনসাইল স্ট্রেংথ নিব আর এক্স এক্সিসে এইচআরসি নিব। এইচআরসি নিয়ে মানগুলা বসাবো। মানগুলো কোথা থেকে দিবে আমাদেরকে? এই টেবিল 2 এর যেই মান। দ্যাট মিন্স আমার টেবিল 2 এর এই এইচআরসি আর এই টেনসাইল স্ট্রেংথ, এই দুইটা জিনিসের মান নিয়ে আমরা গ্রাফটা ড্র করব, ঠিক আছে। দ্যাট মিন্স তারপর একটা স্ট্রেট লাইন আঁকবো, বেস্ট ফিটেড স্ট্রেট লাইন, বেস্ট ফিটেড স্ট্রেট লাইন, বেস্ট ফিটেড স্ট্রেট লাইন আঁকবো। সেটাই হচ্ছে আমাদের সিপি। এখন বুঝতে পেরেছি? জি স্যার। কাইন্ডলি আমরা এঁকে ফেলি।